ও ও বন্ধুরা মিলে বিকেলে বাজারে যাচ্ছি, কিন্তু সাঁকোর কাছে এসে দেখি অনেক মানুষ দাঁড়িয়ে আছে। কাছে যেতে দেখি সাঁকোর মাঝখানে চেয়ারম্যানের মাইয়া ইরা আর তার বান্ধবীরা বসে আছে। রাগে মাথা গরম হয়ে গেল। ওপারে যাওয়ার জন্য এতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, আর এরা এখানে আড্ডা দিচ্ছে। আড্ডা দেওয়ার জায়গা পাইনি নাকি? আমি সাঁকোতে উঠতে গেলে সায়ন বলে, আকাশ, কি করছিস? চেয়ারম্যানের মেয়ে সাঁকোতে বসে আছে। তো কি হয়েছে? চেয়ারম্যানের মেয়ে বলেই যা ইচ্ছা তাই করবে নাকি? আমার সাথে বন্ধুরা সাঁকোতে উঠে ওদের কাছে গিয়ে বলি, এই, আপনারা কি আড্ডা দেওয়ার আর অন্য কোনো জায়গা পাননি? আপনাদের জন্য কতগুলো মানুষ দাঁড়িয়ে আছে, দেখছেন না? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে? আমি এখানে বসে আছি দেখেও তুই এখানে আসলে কোন সাহসে? আমি তোর কি করতে পারি তুই জানিস? একা চল এখান থেকে, শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। তুই থাম তো। এই, আপনি চেয়ারম্যানের মেয়ে বলে যা ইচ্ছা তাই করবেন নাকি? বাপ যেমন মানুষের হক মেরে খায়, তার মেয়েও হয়েছে তেমন। কি বললি তুই? ছোট লোকের বাচ্চা, যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে তো আজ আমি। এই কথা বলেই আমাকে মারতে এলে আমি সাঁকোতে দে এক ঝাঁকি, সাথে সাথে পা পিছলে পানিতে পড়ে যাই। ইরার বান্ধবীদের বলি, এই, তোরা ঝাঁপ দিবি নাকি? না, ধাক্কা দিয়ে ফেলতে হবে। ভয়ে সব কয়টা পানিতে ঝাঁপ দেই। ইরা পানি থেকে বলে, এই অপমানের প্রতিশোধ যদি আমি না নিয়েছি, তবে আমার নামও ইরানা। মনে রাখিস ছোট লোকের বাচ্চা। কি করবি? তোর কোন বাপকে নিয়ে আসবি? আই যা। এই শায়ন, চল। বলে সাঁকো পার হয়ে চলে আসি বাজারে। বাজারে এসে আনোয়ার মামাকে বলি, মামা, 3 প্লেটটা হালিম দাও, আর বেশি করে ঝাল দিও। মামা ঠিক আছে বলে হালিম বানাতে শুরু করে। সায়ন বলে, আকাশ, কাজটা কি ঠিক হলো? কোন কাজের কথা বলছিস তুই? একটু আগে যে অকাম করে আসলি, এখনই ভুলে গেলি? শুধু শুধু চেয়ারম্যানের মেয়ের সাথে পাঙ্গা নেওয়াটা কি ঠিক হলো? এর ফল কি হবে তুই জানিস না। কি হয় না হয় পরে দেখা যাবে। এখন ওই অহংকারী মেয়ের কথা বাদ দে তো। হালিম খা চুপচাপ। বলে তিনজনে হালিম খেতে থাকি। পানি থেকে উঠে ইরা বাসায় যাই। ইরাকে চেয়ারম্যান দেখে বলে, কি আম্মা জান, আপনি এই বিকেলবেলা কই থেকে গোসল করে আসলেন? আব্বু, ওই ছোট লোকের বাচ্চা আকাশ আমাকে সাঁকো থেকে ফেলে দিয়েছে আর বলেছে তুমি নাকি মানুষের হক মেরে খাও। এইটা কোন আকাশ? আসাদের পোলা আকাশ নাকি? হ্যাঁ আব্বু, ওই ছোট লোকের বাচ্চাটার বিচার করবে, না হলে কিন্তু আমি উল্টাপাল্টা কিছু করে বসবো। তুমি কোনো চিন্তা করিও না আম্মা জান, আমি ওই ছোট লোকের বাচ্চাটার ব্যবস্থা করতেছি। ইরা ঠিক আছে বলে রুমে এসে চেঞ্জ করে নেই। বন্ধুরা হালিম খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় আসতে দেখি আমাদের বাসার সামনে চেয়ারম্যানের চামচারা দাঁড়িয়ে আছে। রবিন বলে, আকাশ, মনে হয় চেয়ারম্যান তোদের বাসায় এসেছে। ঝামেলা করার প্রয়োজন নেই, শুনলি না? এখন কি হবে? এত কথা বলে লাভ নেই। আয় তো বাড়ির ভিতরে গিয়ে দেখি কাহিনী কি। বলেই বাড়ির ভিতরে গিয়ে দেখি চেয়ারম্যান একটা চেয়ারে বসে আছে। পাশে বসে আছে ইরা, আর আম্মু মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে ইরা বলে, আব্বু, ওই যে ছোট লোকটা এসেছে। এখানে এত চামচা নিয়ে আসার কারণ কি চেয়ারম্যান সাহেব? তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে অপমান করিস, আবার আমাকে বলিস আমি নাকি মানুষের হক মেরে খাই? ভুল কি বলেছি? আর আপনার মেয়ে এত জায়গা থাকতে সাঁকোতে কেন গিয়ে বসেছিল? আপনার মেয়ের জন্য মানুষ পারাপার হতে পারছিল না। আমার মেয়ে যেখানে ইচ্ছা সেখানে গিয়ে বসে থাকবে, তাতে তোর কি রে, ছোট লোকের বাচ্চা? নিজের মেয়ের অন্যায় চোখে পড়ে না আপনার? নিজের মেয়েকে শাসন না করে এখানে এসেছেন আমার বিচার করতে। আকাশ, চুপ কর বাবা। ইরার কাছে ক্ষমা চেয়ে নে। কেন আমি ক্ষমা চাইবো মা? ভুল তো ওই অহংকারী মেয়েটির। চেয়ারম্যান বাসা থেকে উঠে চেয়ারম্যান বাসা থেকে উঠে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, তুই আমাকে ঠিক ভুল শিখাবি? আজ তোর এমন অবস্থা করব, আর কোনোদিন আমাদের মুখের ওপর কথা বলার সাহস পাবি না। এটা বলেই কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। এরা দিকে তাকিয়ে দেখি সে হাসছে। বেল্টের আঘাতে শরীরের সাদা টি শার্ট লাল হয়ে গেছে রক্তে। আম্মু চেয়ারম্যানের পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, চেয়ারম্যান সাহেব, আমি আপনার পায়ে পড়ছি। আমার পোলাডারে আর মারবেন না।
এবারের মতন আমার পোলাডারে মাপ কইরা দেন। আর কখনো আমার পোলা আপনার মেয়ের সাথে বেয়াদবি করবে না। তোমার পোলারে সাবধান কইরা দিবা, এরপর যদি আমার মেয়ের পিছনে লাগতে আসে তবে সেই দিন জানে মাইরা ফেলবো। চুপচাপ মাথা নিচু করে আছি, শরীর ব্যথা করছে। ইরা আমার কাছে এসে বলে, কে রে ছোট লোকের বাচ্চা, আমার পেছনে লাগার পরিণাম কি হয় বুঝেছিস তো? এরপর ভুল করে আমার পেছনে লাগতে আসবি না। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। ইরা ওর আব্বুকে নিয়ে চলে যায়। আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। এতটাই আঘাত করেছে আমি হাঁটতে পারছি না। সায়ন আর রবিন আমাকে ধরে রুমে নিয়ে গিয়ে বিছানায় শুয়ে দেই। আম্মু বলে, তোরা একটু ওর টি শার্টটা খুলে দে, আমি তেল গরম করে আনতেছি। বলে আম্মু চলে যায় তেল গরম করতে। সায়ন আমার টি শার্ট খুলে দিয়ে আমার শরীর দেখে আটকে উঠে। শরীরের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। কতবার বললাম ঝামেলা করিস না, শুনলি না। এখন দেখলি তো কি হলো। আমি শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। মনে হচ্ছে কেউ আমার গায়ের চামড়া তুলে নিচ্ছে। খুব কষ্ট হচ্ছে, ব্যথায় চোখ দিয়ে পানি পড়ছে। একটু পরে আম্মু তেল গরম করে এনে আমার গায়ে দিচ্ছে আর কান্না করতে করতে বলছে, আমার পোলার এই অবস্থা যে করছে, তুমি তাদের বিচার করো আল্লাহ। আমার বাপ মরা পোলাডারে এমন পশুর মতো মেরেছে। চাচি, আপনি ওর গায়ে তেল মালিশ করুন, আমি ডাক্তারকে নিয়ে আসি। আম্মু ঠিক আছে বলে গায়ে তেল মালিশ করতে থাকে। রবিন চলে যায় ডাক্তার আনতে। চলুন এবার আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আকাশ হাওলাদার। বাবা মারা গেছে 5 বছর আগে। আম্মু আর আমি আমাদের সংসার। আব্বু মারা যাওয়ার আগে আমাদের জন্য অল্প কিছু জমি রেখে গেছে। সেই জমি চাষ করে আমাদের সংসার আর আমার পড়ালেখার খরচ চলে। রবিন আর সায়ন মধ্যবিত্ত পরিবারের ছেলে। রবিনের বাবা একজন স্কুল শিক্ষক আর সায়নের বাবার একটা মুদি দোকান আছে। আমরা তিনজনই এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি। আর ইরা আমাদের এলাকার বাবুল চেয়ারম্যানের একমাত্র মেয়ে। ইরার বয়স যখন 8 বছর তখন ইরার আম্মু মারা যায়। খুব অহংকারী আর দেমাকি মেয়ে। ইরা বাবার টাকার গরমে গরিব মানুষকে মানুষ বলে মনে করে না। ইরা এবার MBA করছে। বাকিটা গল্পের সাথেই থাকুন, জানতে পারবেন। ওইদিকে ছোট লোকটাকে একদম উচিত শিক্ষা দিয়েছিস। কত বড় সাহস তোর পেছনে লাগে। আজকের মায়ের কথা মনে থাকলে আর কখনো আমার পেছনে লাগবে না। একে তো আমাকে পানিতে ফেলেছে, আবার আমার আব্বুর সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা। ছোট লোক কোথাকার। এরা যাই বলিস না কেন, ছোট লোকটার আজ উচিত শিক্ষা হয়েছে। আমার তো আজ ঈদ ঈদ লাগছে। ছোট লোকটা মার খাইছে। যখন আঙ্কেল মারছিল তখন মুখটা দেখার মতো ছিল ছোট লোকটার। তবে এটাই শেষ নয়, আগে আগে দেখো হোতা হে ক্যা। বলেই তিনজনে একসাথে হেসে দেই। একটু বড় ডাক্তার এসে আমাকে থেকে কিছু ব্যথার মেডিসিন আর একটা মলম দিয়ে যায়। রবিন আর সায়ন আর কিছু সময় থেকে চলে যায়। রাতে আম্মু আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে গায়ে মলম লাগিয়ে দেই। আমার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শরীর এখনও খুব ব্যথা করছে। আম্মুকে বললাম, আচ্ছা আম্মু, গরিবরা কি মানুষ না? গরিবের কি কোনো বাঁচার অধিকার নেই? আল্লাহ কেন আমাদের গরিব করে বানালেন? এই পৃথিবীতে গরিবরা শুধু অপমান আর অন্যায় সহ্য করেই বেঁচে থাকবে বাবা। তুই আর কখনো ওই চেয়ারম্যানের মেয়ের সাথে কোনো ঝামেলা করিস না। তোর কিছু হয়ে গেলে আমি যে মরে যাব। তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই। ঠিক আছে মা, বলে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করি। একটু পরে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মনে হচ্ছে ব্যথা কিছুটা কমেছে। একটা টি শার্ট গায়ে দিয়ে ফ্রেশ হয়ে আম্মুর কাছে যেতেই আম্মু বলে, এখন কেমন লাগছে বাবা? এখনো কি শরীরে ব্যথা আছে? হালকা আছে মা, খুব ক্ষুধা পেয়েছে, খেতে দাও। তুই ঘরের ভিতরে যা, আমি খাবার নিয়ে আইতাছি। ঠিক আছে বলে রুমে এসে মাথায় হাত দিয়ে বসে আছি। একটু পরে আম্মু খাবার নিয়ে এসে বলে, কিরে বাবা, মাথা ব্যথা করছে তোর? না আম্মু, আমি ঠিক আছি, খাইয়ে দাও। আম্মু আমাকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে চলে যায়। একটু পরে আমি কাস্তে নিয়ে জমিতে যেতে নিলে আম্মু বলে, কিরে বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তুই জমিতে কেন যাইতেছিস? একটু কাজ আছে মা, জমিতে বেশি সময় লাগবে না, একটু পরেই চলে আসবো। আচ্ছা, দেরি করিস না, তাড়াতাড়ি চলে আসিস। ঠিক আছে বলে জমিতে চলে আসি। কিছু সময় কাজ করে জমির আইলে বসে আছি। কোথা থেকে ইরা আর তার বান্ধবীরা এসে
আমার সামনে দাঁড়াই। ছোঁয়া বলে, আরে কই মাছ না, কুকুরের মতন সহজে মরে না। বলে তিনজনে একসাথে হেসে দেই। আমি কিছু না বলে উঠে হাঁটতে গেলে ইরা বলে, এখানে কাজ না করে আমাদের বাসায় চাকরির কাজ কর, বেশি বেশি টাকা পাবি। দেখুন শুধু শুধু কেন আপনারা আমার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করতে চাইছেন? আমি তো আপনাদের সাথে কথা বলতে চাইনি। সোজা না হয়ে কি উপায় আছে? আবার আব্বুকে বাজে কথা বলা, তার শাস্তি তো কম হয়ে গেছে, এখন আরও বাকি। আমি কিছু না বলে বাসায় চলে আসি। বাসায় এসে হাত মুখ ধুয়ে রুমে এসে শুয়ে আছি। একটু পরে আম্মু হাতে করে লেবুর শরবত নিয়ে আসে। আম্মুর হাত থেকে গ্লাসটা নিয়ে শরবত খেয়ে আম্মুকে বলি, আম্মু, কাল আমাকে একটু ভার্সিটি যেতে হবে, সামনে পরীক্ষা, অনেক দিন যাওয়া হয়নি। তুই কি একাই যাবি নাকি রবিন সায়নও যাবে? আরে ওরাও যাবে। আচ্ছা, শেষ সকাল থেকে কাজ করছো, এখন একটু বিশ্রাম নাও, এমনিতেই তুমি অসুস্থ। কি করব, কাজ তো করতেই হবে। আবার পরে করো, তুমি এখন একটু বিশ্রাম নাও আম্মু। আম্মু ঠিক আছে বলে পাশের রুমে চলে যাই। কাজ করে আসাই চোখ দুটো ঘুমের জন্য বন্ধ হয়ে আসছে। চোখ বন্ধ করতেই ঘুমিয়ে যাই। কি আম্মাজান, কোথায় গিয়েছিলেন? একটু হাঁটতে গিয়েছিলাম আব্বু। তুমি কি কোথাও যাচ্ছো? হ্যাঁ আম্মাজান, পাশের গ্রামে একটা বিচার করতে যেতে হবে। ও আচ্ছা, তাহলে যাও। আব্বু, আমি রুমে যাই। ওই ছোট লোকটাকে আর কিভাবে শাস্তি দেওয়া যায়, শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি। সুযোগ পেলে মজা বুঝাবো। এরা এসব নিয়ে ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে এসে আমার সাথে খাবার খেয়ে নিই। খাবার খেয়ে শায়নকে কল করি। শায়ন কল রিসিভ করে বলে, আকাশ বল, তোর শরীর এখন কেমন আছে? ঠিক আছে, এখন তুই রবিনকে নিয়ে ব্রিজে চলে আয়, আমি আসছি। আর আসার সময় ওগুলো নিয়ে আসিস। আচ্ছা আসছি, তুই চলে আয়। বলেই কল কেটে আম্মুকে বলে চলে আসি ব্রিজে। এসে দেখি দুই হারামি বসে আছে। কাছে গিয়ে বলি, কিরে, কখন এসেছিস? এই তো এসে বললাম আই। সিগারেট এনেছিস তো? না, আনলে যে তুই কেলাবি সেটা তো জানি। আচ্ছা দে, কাল থেকে একটাও খাইনি। শালি চেয়ারম্যানের বেটির জন্য বিছানা থেকে উঠতেই পারিনি। এরপরে তিন বন্ধু মিলে সিগারেট খেতে খেতে আড্ডা দিচ্ছি। রবিন বলে, কালকে ভার্সিটিতে যাবি নাকি আকাশ? যাবো, তোরা যাবি তো নাকি? যাব, অনেকদিন ভার্সিটি যাওয়া হয়নি। হুম, যা বলছিস। আচ্ছা, ইরার সাথে আর দেখা হয়নি তোর? সকালে জমিতে কাজ করছিলাম, তখন তিন পেতনি এসে যাতা বলে গেল। তুই আবার কিছু বলিসনি তো? না, মা ওই শালের সাথে কথা বলতে বারণ করেছে। আর তাছাড়া একবার মায়ের খেয়ে এ অবস্থা, আবার এখন খেতে চায় না। তবে সময় আর সুযোগ একদিন আসবে, এর বদলা তো আমি নিবই। এখন আপাতত কিছু করার দরকার নেই, আমরা আমাদের মতন থাকি, পরে দেখা যাবে। সবে তো শুরু হলো এই গল্প, তাই না? হুম, সায়ান ঠিকই বলেছে, এখন কিছু বলার দরকার নেই। তবে সময় আর সুযোগ পেলে আমিও ছাড়ব না। আরও কিছু সময় তিনজনে আড্ডা দিয়ে বাসায় চলে আসি। রাতে খাবার খেয়ে শুয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিন বন্ধু চলে আসে ভার্সিটি। গেটের ভিতরে ঢুকতেই ইরা আর তার বান্ধবীরা বটগাছের নিচে বসে আছে। ছোট লোকটাকে দেখে মাথায় একটা প্ল্যান আসছে। ছোঁয়া, ইমনকে ডেকে আনতো। ছোট লোকটাকে একটু মজা দেখাবো। ছোঁয়া, আমার কথা মতন ইমনকে ডেকে আনি। ইমন আমাদের ক্লাসমেট। ইমন এসে বলে, ইরা, আমাকে ডেকেছো? হুম, তোমায় আমার একটা কাজ করতে হবে। বলো, কি করতে হবে? তুমি তো আকাশকে চেনো, তাই না? হুম, কি করতে হবে বলো। ওকে মারতে হবে। এখন ইচ্ছে মতো পেটাবে। ঠিক আছে, তুমি দেখো শুধু। তিনজনে এসে মাত্রই ক্যাম্পাসে বসেছি, তখন আমাদের সিনিয়র ভাই ইমন এসে কিছু না বলেই আমার শার্টের কলার ধরেই আমার গালে থাপ্পড় দেই। আরে ভাই, মারছেন কেন? আমি তো আপনার সাথে কোনো অন্যায় করিনি। তোর সাহস হয় কি করে ইরার গায়ে হাত দেবার, ওকে পানিতে ফেলার, শালা ফকিরের বাচ্চা! ইমন ভাইয়ের জন্য ইরহাপুর আব্বু ওনাকে অনেক মেরেছে, প্লিজ আকাশকে ছেড়ে দিন। তুই এই ছেলেটার হয়ে চামচামি করছিস কেন? কত টাকা বেতন দেয় তোকে? আমার শার্টের কলার ছাড়ুন ইমন ভাই। এই, তুই আমাকে হুকুম করছিস? তোর সাহস তো কম না।
বলেই আমার গালে থাপ্পড় দেই। তার বন্ধুরা সহ সবাই আমাকে ইচ্ছে মতন মারতে থাকে। ইরা হাসতে হাসতে আমার কাছে এসে বলে, কি হে ছোট লোকের বাচ্চা, কেমন লাগে? সবে তো শুরু, এরপর দেখ সামনে আরো কি হয়। আর বুঝতে বাকি নেই এসব কিছু যে ইরার সাজানো। আর বুঝতে বাকি নেই যে এসব কিছু ইরার সাজানো। ইরা তার বান্ধবীদের নিয়ে হাসতে হাসতে চলে যায়। সায়ন আর রবিন আমাকে ধরে কলেজের পাশের ফার্মেসিতে নিয়ে এসে ড্রেসিং করাই। শালারা এমনভাবে মেরেছে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। ডাক্তার কিছু মেডিসিন দিয়ে দেই। আবার তিনজনে কলেজে এসে সব ক্লাস করে কলেজের একপাশে বাগানের কাছে বসে গল্প করছি। রবিন বলে, এই ইরা আপু, দিন দিন বেড়ে যাচ্ছেন। এ মেয়েটার বিয়ে হলে মনে হয় আকাশের জন্য ভালো হতো, আর আকাশের টর্চার করতে পারতো না। পাগল হয়ে গেছিস? ওই গুন্ডি দেমাগি অহংকারী মেয়েকে কোন বলদ বিয়ে করবে? নিজের জীবনের প্রতি যার মায়া আছে সে তো ভুলেও ওই আপদ ঘাড়ে নিবে না। তবে আমি চাই কোনো একটা নেশাখোর ছেলের সাথে এই শালির বিয়ে হোক, যাতে রোজ নেশা করে এসে ইচ্ছে মতন শালিকে পেটাই। যা বলছিস দোষ, এটা যদি হয় তবে সেই লেভেলের মজা হবে, কি বলিস? যদি আমার কথাটা সত্যি হয় তাহলে 100 ফকিরকে খাওয়াবো আমি, বলে তিনজনে হাসতে থাকি। আরও বেশ কিছু সময় তিনজনে গল্প করে বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু আমাকে দেখে বলে, কিরে আকাশ, তোর মুখে এইসব কিসের দাগ? কেউ মেরেছে তোকে? আমাকে কে মারবে আম্মু? সায়ন আর রবিন আর আমি দুষ্টুমি করছিলাম, হঠাৎ পড়ে গিয়েছিলাম রাস্তায়। পড়ে গিয়ে এমন অবস্থা হয়েছে? মিথ্যা বলছিস কেন আমায়? সত্যি করে বল, কে মেরেছে? আমি তোমার কাছে কেন মিথ্যা বলবো আম্মু? আমি ফ্রেশ হয়ে আসছি, খেতে দাও, ক্ষুধা পেয়েছে খুব। আচ্ছা তুই ফ্রেশ হ, আমি খাবার দিচ্ছি। আম্মু চলে যাই। ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়ি। রুমে শুয়ে শুয়ে আজকের কলেজের কথা ভাবছি। ওই সব কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে সায়ন আর রবিনের সাথে আমাদের বাসার পিছনের পুকুর পাড়ে বসে আছি। রবিন বলে, আর কতদিন চেয়ারম্যানের মেয়ের অত্যাচার সহ্য করবি আকাশ? কি করব বল? আমি চাই না আমার জন্য আমার আম্মু কারোর কাছে ছোট হোক। আর কখনো ওই চেয়ারম্যানের মেয়ের সাথে কখনো কথা বলার প্রয়োজন নেই। আমি কি যাই না কি কথা বলতে? ওই শালি তো এসে নিচে থেকে ঝামেলা করে, দেখিস না তোরা? এখন থেকে ইরা আপু যে রাস্তা দিয়ে চলাচল করবে, আমরা আর সেই রাস্তা দিয়ে যাব না। মোট কথাই ইরা আপুর সামনে আর আমরা পড়ব না। তাহলে গ্রাম ছেড়ে চলে যাই। আরে এটা আমাদের গ্রাম, আমরা কি রাস্তা দিয়ে চলাফেরা করব না? তোরে রাস্তাঘাটে চলাফেরা করতে কে বারণ করলো? তুই শুধু দেখবি ইরা আপু যেদিক দিয়ে যাবে আমরা তার বিপরীত দিক থেকে চলে যাব, তাহলে আর কোনো ঝামেলাই হবে না। সময় একদিন আমারও আসবে, এই আঘাতের উচিত জবাব দিব আমিও একদিন। আচ্ছা, এখন অপেক্ষায় করতে থাক, এখন আর ঝামেলা করে লাভ নেই। এরপরে তিনজনে আরও কিছু সময় আড্ডা দিয়ে মাগরিবের আজান শুনে মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় এসে পড়তে বসি। সন্ধ্যায় আমি ছোঁয়া বসে আছি। ছোঁয়া বলল, আজকে কলেজে যা মজা হলো, ছোট লোকটাকে ভালো শিক্ষা দিয়েছে বল। যা বলেছিস, ছোট লোকটার কত বড় সাহস এই ইরার সাথে পাঙ্গা নেয়। যেখানে কেউ তোর সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পায় না, সেখানে ছোট লোকটা তোকে পানিতে ফেলে দেয়, আবার আঙ্কেলকে নিয়ে বাজে কথা বলে। তার জন্য ইচ্ছা মতো পেটালাম। পড়তে পড়তে কখন 10টা বেজে গেছে বুঝতে পারিনি। আম্মু এসে খেতে ডেকে যাই। বই বন্ধ করে আম্মুর সাথে খাবার খেয়ে রুমে এসে আরও কিছু সময় পরে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে জমিতে চলে যাই। কাজ শেষ করে বাসায় এসে গোসল করে খাবার খেয়ে কলেজে যাচ্ছি। সায়ন, আমি আর রবিন সাগর কাছে আসতে দেখি ইরা পর তার বান্ধবীরা দাঁড়িয়ে আছে। রবিন বলে, আমার একটা ঝামেলা হবে আকাশ, প্রয়োজন নেই শুধু শুধু ঝামেলা করার। কলেজে লেট হয়ে যাবে। সাঁকো পার না হয়ে এগুলো দাঁড়িয়ে আছে কেন? চেয়ারম্যানের মেয়ে বলে কথা, যা মনে আসে তাই কর। কার ক্ষতি হচ্ছে দেখার সময় কি আছে নাকি ওদের? আচ্ছা চল তো দেখি কি সমস্যা। এই হিরোগিরি করার জন্য কোনো প্রয়োজন নেই, পর থেকে কিছু হয়ে গেলে কি হবে? কোনো ঝামেলা হবে না, চল। তিনজনে সামনে এগিয়ে যেতেই দেখি সাঁকোতে একটা সাপ বসে আছে। মনে মনে বলি, নিজেই তো একটা কালনাগিনী, এত ভয় পাওয়ার কি আছে?
আমার তো দুঃখ হচ্ছে সাপটার জন্য। এই কালনাকিনির ছোবল খেয়ে সাপটা বেচারা আবার না মারা যায় এসব ভাবছি। তখন ওই ইরা আর তার বান্ধবীরা আমাদের দিকে তাকাই। ছোঁয়া আমার কাছে এসে বলে, আকাশ, সাপটা একটু তাড়িয়ে দাও না, কলেজে যাওয়ার জন্য লেট হচ্ছে। কেন, আপনারাই কি শুধু সাপকে ভয় পান নাকি? আমরা কি ভয় পাই না নাকি? আর সাপ কি আমাদের আত্মীয় হয়? আর সাপ কি আমাদের আত্মীয় হয় নাকি যে আমাকে কিছু বলবে না? ছেলে মানুষ হয়ে তুমি এই কথা বলছো? যাও না, একটু তাড়িয়ে দাও না। কিছু না বলে সাঁকোর দিকে এগিয়ে যেতে গেলে সায়ন বলে, এই হিরোগিরি করার জন্য কোনো প্রয়োজন নেই। পর থেকে কিছু হয়ে গেলে কি হবে? কিছু হবে না, আমি আসছি বলে সাঁকোর দিকে এগিয়ে গিয়ে সাপটা সামনে বসে আস্তে আস্তে বললাম, প্রাণের মায়া থাকলে যা বাবা, আমার পিছনে কালনাকিনি দাঁড়িয়ে আছে, রেগে গেলে তোর জীবন শেষ। আমি সাপটার দিকে হাত বাড়িয়ে দিতেই আমার হাতে সাপটা পেঁচিয়ে যায়। এটা দেখে সবার চোখ রীতিমতো কপালে ওঠার অবস্থা। ইরাপু তার বান্ধবীর কানে কানে বলে, কি রে, ছোট লোকটা কি জাদুকর নাকি সাপকেও নিজের বশে নিয়ে ফেলেছে? আমিও তো তাই ভাবছি, সাপ এত সহজে কারোর বশে আসে? আমি সাপটাকে পানির কাছে নিয়ে যেতেই আমার হাত থেকে ধীরে ধীরে পানিতে চলে যাই। বন্ধুদের কাছে আসতেই রবিন বলে, কিরে ভাই, তুই আবার সাপকে বশ করতে শিখলি কবে থেকে? এসব কিছুই না, আচ্ছা চল, কলেজ লেট হয়ে যাচ্ছে। তিনজনে সাঁকোতে উঠে পার হয়ে গাড়িতে উঠে চলে আসি কলেজে। কলেজে এসে সকল ক্লাস শেষ করে কিছু সময় গল্প করে বাসায় আসতেই দেখি বাসার সামনে অনেক মানুষের ভিড়। এটা দেখে ভয় আমার পা সামনের দিকে এগোচ্ছে না। আমার আবার কিছু হলো না তো? কলেজের ব্যাগটা রেখে দৌড়ে বাসার ভিতরে যেতে দেখি ডাক্তার চাচা আম্মুকে চেক আপ করছে। আমি কাছে গিয়ে বলি, ডাক্তার চাচা, কী হয়েছে আম্মুর? আমি যতটুকু বুঝতে পারছি, মাথায় যে টিউমার ধরা পড়েছিল সেটা এখন বড় হয়ে গেছে। যত দ্রুত সম্ভব কোনো বড় হসপিটালে নিয়ে গিয়ে অপারেশন করার ব্যবস্থা করো, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যাবে। যদি পারো আজ নিয়ে যাও, যত লেট করবে ততই তোমার আম্মুর জন্য বিপদ। কত টাকার মতন লাগবে ডাক্তার চাচা? সঠিক বলতে পারছি না, তবে কম হলেও 3-4 লাখ টাকা লাগবে। ডাক্তার চাচার কথা শুনে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। এত টাকা আমি কোথায় পাবো? কোথা থেকে নিয়ে আসবো? কিন্তু আমার আম্মুকে যে করে হোক বাঁচাতেই হবে। আম্মু ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। প্রয়োজনে নিজেকে বিক্রি করে ফেলবো, কিন্তু আম্মুকে বাঁচাতেই হবে। ডাক্তার চাচা আর কিছু ডাক্তার চাচা আরও কিছু কথা বলে চলে যায়। আম্মুর মাথার পাশে বসে আম্মুর কপালে চুমু দিয়ে আম্মুর হাতটা ধরতে আম্মু বলে, কোনো লাভ নেই বাবা, আমার সময় শেষ হয়ে গেছে। তোমার কিছু হবে না আম্মু, আমি এখনো বেঁচে আছি। যে করেই হোক আমি তোমাকে বাঁচাবই, তুমি চিন্তা করো না। এতগুলো টাকা তুই কি করে জোগাড় করবি? টাকার কথা তুমি চিন্তা করো না আম্মু, আমি ঠিক জোগাড় করে ফেলবো। আমি তোমার কিছু হতে দেব না বলে আম্মুর কপালে চুমু দিয়ে বাইরে এসে রবিন আর সায়নকে কল করি। একটু পর রবিন আর সায়ন এসে বলে, কিরে, কি হয়েছে আন্টির? আম্মুর মাথার টিউমারটা বড় হয়ে গেছে। ডাক্তার চাচা বলছে অপারেশন করাতে হবে, না হলে আম্মুকে বাঁচাতে পারবো না। কত টাকার মতন লাগতে পারে, কিছু বলেছে? 3 থেকে 4 লাখ টাকার মতন। কিছু মাথায় আসছে না, কি করব। এত টাকা কোথায় থেকে আনবি তুই? জমিটা বিক্রি করলে হয়তো 2 লাখ টাকার মতো পাবি, কিন্তু বাকি টাকা কোথায় থেকে আসবে? এই টাকা শুধু একজনই জোগাড় করে দিতে পারবে। কে দেবে এত টাকা আমাকে? চেয়ারম্যান ছাড়া এত টাকা আর কেউ দিতেই পারবে না। চেয়ারম্যান আমাকে এত টাকা দেবে তোর মনে হয়? একবার চেষ্টা করে দেখতে পারিস। ঠিক আছে, ঠিক বলেছিস। প্রয়োজন হলে চেয়ারম্যানের পায়ে ধরবো আর তার বাসায় চাকরের মতন কাজ করব। তবুও টাকা আমার আনতেই হবে বলে চলে আসি চেয়ারম্যানের বাসায়। এসে দেখি এরা উঠানে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে, তুই এখানে কি জন্য এসেছিস? চেয়ারম্যান চাচা বাসায় আছে, একটু দরকার ছিল। আব্বুকে দিয়ে তোর কি কাজ? একটু প্রয়োজন ছিল। বাসায় আছেন উনি? রুমে বসে আছে, যা। আমি বাসার ভিতরে এসে দেখি চেয়ারম্যান সহ কয়েকজন বসে আছে। আমাকে দেখে বলে, কিরে, তুই আমার বাসায় কেন, কিছু বলবি?
আমার কিছু টাকা লাগবে চেয়ারম্যান সাহেব। আমি আপনাকে ধীরে ধীরে সব টাকা দিয়ে দেব। কত টাকা লাগবে? 5 লাখ টাকা। তুই পাগল হয়েছিস? এতগুলো টাকা আমি কোথা থেকে দেব? আর তুই আমার টাকা নিয়ে পালিয়ে যাবি? না চেয়ারম্যান সাহেব, আমি পালাবো না। আমার আম্মু খুব অসুস্থ, অপারেশন করাতে হবে। দয়া করে আমাকে টাকা দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। এত টাকা আমি দিতে পারবো না, তুই যা এখান থেকে। টাকা দিতে পারি, একটা শর্ত আছে আমার। সব শর্তে আমি রাজি। আপু, আপনি শুধু আপনার আব্বুকে টাকাটা দিতে বলেন। টাকা দেব, আর যতদিন টাকা শোধ না করতে পারবি ততদিন তোকে আমার বাসার চাকর হয়ে থাকতে হবে। আমি রাজি আপু, আমি আপনাদের বাসায় চাকর হয়ে থাকবো। আমার আম্মুর জন্য আমি সব করতে পারবো। ইরা মা, তুই কি বলতেছিস? এতগুলো টাকা দিব? ও পালিয়ে গেলে তখন? আমি পালাবো না চেয়ারম্যান সাহেব। আপনারা যদি কোনো দলিল করে লিখে দিতে বলেন, আমি তাই করতে রাজি আছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। বলেই ইরাপু তার রুমে গিয়ে একটা খালি কাগজ আর কলম এনে আমাকে দিয়ে বলে সই করতে। আমি কিছু না ভেবে সাথে সাথেই সই করে দেই। ইরাপু বলে, আব্বু, টাকা দিয়ে দাও। এখনো চাইলেও আর পালাতে পারবে না। আম্মুর অপারেশন হয়ে গেলে আমি চলে আসবো। 2-3 দিন লাগবে। ঠিক আছে, তবে এর থেকে একদিনও যেন বেশি না হয়। ঠিক আছে বলে চেয়ারম্যানের কাছ থেকে টাকা নিয়ে বাসায় চলে আসি। তুই এতগুলো টাকা কেন ওই ছোট লোকের বাচ্চাকে দিতে বললি? আব্বু, তুমি ভুলে গেছো, ওই ছোট লোকটা আমাকে অপমান করেছিল, এখন আমাদের বাসার চাকর। আর এখন থেকে আমি ওর এমন অবস্থা করব, ওর জীবনটা নরক করে দেব। আমার কথা শুনে আব্বু হাসছে। আমিও হাসতে হাসতে রুমে চলে আসি। রুমে এসে মনে মনে বলছি, আকাশ, এখন থেকে তোর জীবনটা আমি বিষাদময় করে দেব। প্রতিদিন তোকে এত আঘাত করব, তুই বুঝবি এই ইরা কি। আমি দ্রুত বাসায় চলে আসি। আসতেই সায়ন বলে, কিরে, টাকা দিয়েছে? টাকা দিয়েছে। এত সহজে টাকা দিয়ে দিল? এখন থেকে আমি ওদের বাসার চাকর। যতদিন টাকা শোধ না করতে পারবো ততদিন। পাগল হয়ে গেছিস? তুই ওই ইরাপুকে চিনিস না। তোর উপর অত্যাচার করতে করতেই তোকে মেরে ফেলবে। আমি সব জানি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। বেঁচে থেকে বা কী করব বল, যদি আম্মুকে না বাঁচাতে পারি। আমরা তোর এতই হতভাগা বন্ধু, তোর এমন বিপদে তোকে সাহায্য করতে পারলাম না। এসব কথা বাদ দে। আর শোন, আম্মু যেন এখনোই কিছু না জানতে পারে। চল, আম্মুকে আজই হাসপাতালে নিয়ে যাব। আম্মুর কাছে গিয়ে আম্মুকে বললাম, আম্মু চলো, আজই তোমাকে হাসপাতালে নিয়ে যাব। টাকার ব্যবস্থা হয়ে গেছে। এতগুলো টাকা তুই কি করে জোগাড় করলি বাবা? চেয়ারম্যানের থেকে এনেছি, পরে কাজ করে শোধ করে দেব। এখন চলো, আম্মুকে নিয়ে চলে আসি হাসপাতালে। ডাক্তার আম্মুকে কিছু টেস্ট করতে বলে। টেস্ট করানো শেষে ডাক্তার বলে, দেখুন, আপনার আম্মুর যে অবস্থা, কালকের মধ্যেই অপারেশন করতে হবে। তাহলে তাই করুন ডাক্তার। আপনি ক্যাশ কাউন্টারে গিয়ে 4 লাখ টাকা জমা করে দেন আজই। ঠিক আছে ডাক্তার, আমি এখনই যাচ্ছি। আমি গিয়ে ক্যাশ কাউন্টারে টাকা জমা করে আম্মুর কেবিনে আসতেই আম্মু বলে, ডাক্তার কি বললো বাবা? কাল তোমার অপারেশন। আম্মু, তুমি আবার আগের মতন সুস্থ হয়ে যাবে। তোর খুব কষ্ট হচ্ছে যাচ্ছে না রে? তোমার জন্য আমি সব করতে পারবো আম্মু, আর আমার কোনো কষ্ট হচ্ছে না। তুমি এখন একটু ঘুমাও, কাল সকালে তোমার অপারেশন হবে। সরি, তোর খুব কষ্ট হয়ে যাচ্ছে না রে বাবা? মুচকি হেসে আম্মুর মাথার পাশে বসে কপালে চুমু দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে বলি, মায়া আর মমতা মাখা স্নেহ দিয়ে কতটা কষ্ট করে আমাকে তুমি মানুষ করেছো। একটু আঘাত পেলেই মা বলে কেঁদে উঠেছি। কখনো যেন বিপদে না পড়ি সেজন্য সবসময় পাশে থেকেছো। যত আয়ু খোদা আমাকে দিয়েছে তার সবটুকু যেন তোমাকে দেই। তোমার পায়ের নিচেই যে আমার বেহেশত। তোমার মুখের হাসিতে আমার সমস্ত সুখ খুঁজে পাই। তোমার জন্য আমি সব করতে পারবো আম্মু, সব। বলেই চোখে হাত দিয়ে দেখি চোখের কোণে পানি চলে এসেছে। চোখের পানি মুছে চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছি। কিরে, তুই তোর শত্রুকে এতগুলো টাকা দিচ্ছিস কেন? সবে তো মাত্র পার্টি শুরু হলো বান্ধবী।
কি বলে যাচ্ছিস পাগলের মতো? কিসের পার্টি? টাকা তো আর এমনি এমনি দেইনি, টাকার বিনিময়ে আমাদের বাসার চাকর হয়েছে ওই ছোট লোকটা। বলিস কি? তাহলে তো এখন থেকে সেই মজা হবে। কি বলিস? অবশ্যই এই ছোট লোকটার জীবন আমি নরক বানিয়ে দেব। সেদিনের অপমান আমি আজও ভুলিনি। যদিও মার খাইয়েছি, তাতে আমার মন ভরেনি। তিল তিল করে ওই ছোট লোকটাকে আমি আঘাত করব। সাথে আমিও আছি বান্ধবী। তোর চাকরটা কই? ওর মাকে নিয়ে হাসপাতালে গেছে, কাল অপারেশন, কয়েকদিনের মধ্যে চলে আসবে। আমার পাশে বসে কখন ঘুমিয়ে গেছি জানি না। ঘুম ভাঙে ফজরের আজানের সুরে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে অজু করে আমার পাশে বসে ফ্লোরে নামাজ আদায় করি। দু হাত তুলে মোনাজাত করে বলি, হে রব্বুল আলামিন, তুমি তো এই সমস্ত পৃথিবীর মালিক। তোমার কথা ছাড়া তো এই পৃথিবীতেই কিছুই হয় না। আমি তোমার এক পাপী বান্দা। তোমার কাছে দুই হাত তুলে আমার আম্মুকে ভিক্ষা চাই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন আমার আম্মু। তুমি আমার আম্মুকে সুস্থ করে দাও। তার বিনিময়ে যদি আমার জীবনটা কেড়ে নিতে হয় তবে তাই করো। তবু আমার আম্মুকে সুস্থ করে দাও। কিছু সময় পর ডাক্তার এসে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। রবিন, সায়ন আর আমি অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছি। ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। সায়ন, তুই চিন্তা করিস না আকাশ, দেখবি সব ঠিক হয়ে যাবে। আকাশ, রবিন ঠিক বলছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় রে। আম্মুর কিছু হয়ে গেলে না আমি মরে যাবো। এসব নিয়ে চিন্তা করিস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। তিনজনে অপেক্ষা করছি। ঘন্টা দুয়েক পরে ডাক্তার বের হয়ে আসলেন। ডাক্তারের কাছে গিয়ে বলি, ডাক্তার, আমার আম্মু কেমন আছে? ভয়ের কিছু নেই তো? ডোন্ট ওয়ারি, অপারেশন সাকসেসফুল, পেশেন্ট আউট অফ ডেঞ্জার নাও। একটু পরে বেডে দেওয়া হবে, তখন আপনি দেখা করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ডাক্তার। এটা আমার কর্তব্য ছিল। বলে ডাক্তার আমার কাঁধে হাতে রেখে একটা হাসি দিয়ে চলে যাই। আমি রবিন, সায়নকে জড়িয়ে ধরি। সায়ন আর রবিন আর আমি আম্মুর কেবিনে গিয়ে দেখি আম্মু ঘুমিয়ে আছে। আমার পাশে বসে কপালে চুমু দিয়ে আমার হাত ছড়িয়ে ধরে বসে থাকি। একটু পরে আমার সেন্স ফিরলে সায়ন ডক্টরকে ডেকে আনে। ডাক্তার আম্মুকে চেক আপ করে বলে, অল্প কিছুদিনের মধ্যে ওনাকে বাসায় নিয়ে যেতে পারেন। আর খেয়াল রাখবেন ওনার দিকে। বাড়ির কোনো কাজ কয়েক মাসের মধ্যেও যেন না করে। ঠিক আছে ডাক্তার। এরপর ডাক্তার আরও কিছু কথা বলে চলে যাই। আমি আম্মুর হাত ধরে বসে বলি, এখন কেমন লাগছে আম্মু? আমার ছেলে আমার কাছে থাকলে আমি কি খারাপ থাকতে পারি? ও তাই না আন্টি, আকাশই শুধু তোমার ছেলে, আমরা বুঝি তোমার কেউ না। তোরাও আমার ছেলে, আয় আমার কাছে। সায়ন আর রবিন আমার কাছে যেতেই আম্মু ওদের কপালে চুমু দিয়ে বলে, তোদের খুব কষ্ট হচ্ছে তাই না? না আন্টি, আমাদের একটুও কষ্ট হয়নি। তোমার জন্য তোমার 3 ছেলে সব করতে পারবে। আচ্ছা আকাশ, তুই আন্টির পাশে থাক, আমি বাড়ি থেকে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসিস। আর এই নে, টাকা নিয়ে যা। তোর থেকে টাকা নিতে হবে কেন, আমার কাছে আছে। এত রেগে যাচ্ছিস কেন? আমি তো এমনি বললাম। আচ্ছা থাক তুই, আমি খাবার নিয়ে আসি। বলে রবিন চলে যায় খাবার আনতে। আমি আম্মুর হাত ধরে বসে আছি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কি রে ইরা, ওই ছেলেটা কি ভার্সিটি দেখছিস না যে একদিনের মার খেয়ে ভার্সিটি আসা বন্ধ করে দিয়েছে নাকি? ইমনের কথা শুনে সবাই শব্দ করে হেসে দেয়। ছোঁয়া বলে, ছোট লোকটা ওর মাকে নিয়ে হাসপাতালে গেছে। আর মজার কথা কি জানিস তোরা? হসপিটালে গেছে, এখানে আবার তুই মজা পেলি কোথায়? মজা তো হতো তখনই যদি ভার্সিটি আসতো আর আমরা ওর খিস্তি করতাম। আরে গাধা, আগে পুরো কথাটা তো শুনবি। আচ্ছা ঠিক আছে, শুনছি, বল তুই। ওই ছোট লোকটা এখন থেকে আমাদের এরা চাকর। ইরা, ছোঁয়া যা বলছে সেটা কি সত্যি নাকি ওই ছেলেটা তো চাকর? তা কিভাবে হলো? এরপর আমি সব কিছু বলি। সব কথা শুনে সবাই হাসছে। ইমন বলে, এবার আরো বেশি মজা হবে, এখন ইচ্ছা মতো অপমান করা যাবে। যা বলেছিস। আচ্ছা চল, ক্লাস শুরু হবে, ক্লাসে যাই। বলেই সবাই ক্লাসে চলে যায়। ক্লাস শেষে সবাইকে বিদায় দিয়ে ছোঁয়া আর আমি বাসায় চলে আসি। বাসায় আসতেই আব্বু বলে,
কিরে মা, কেমন কাটলো ভার্সিটি আজকের দিন? খুব ভালো আব্বু, তুমি কোথাও যাচ্ছ নাকি? দিন উত্তরপাড়ার করিমের ছেলে নাকি রাতে চুরি করেছে, ওইটার বিচার করতে যাচ্ছি। আচ্ছা, তুই খেয়ে রেস্ট কর, এসে কথা হবে কেমন? আমি আব্বুকে ঠিক আছে বলে রুমে এসে ফ্রেশ হয়ে চেঞ্জ করে খাবার খেয়ে শুয়ে থাকি। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও 2টা দিন। আজ আম্মুকে নিয়ে বাসায় চলে আসব। হাসপাতালের সকল ফর্মালিটি শেষ করে আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। আম্মুকে রুমে শুয়ে দিয়ে মাথার পাশে বসে আছি। আম্মু বলে, এখন তুই গিয়ে একটু রেস্ট নে বাবা। আজ 4 দিন ধরে আমার জন্য ঠিক মতন ঘুমাতেও পারিসনি। ঠিক আছে আম্মু, তুমি চিন্তা করো না। চিন্তা করবি না। কোনো অবস্থা হয়ে গেছে তোর, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। আমি এখন ঠিক আছি, তুই গিয়ে একটু ঘুমা বাবা। আচ্ছা যাচ্ছি, কিছু প্রয়োজন হলে আমাকে ডাকবে, নিজে নিজে কিছু করতে যাবে না। ডাক্তার কি বলেছে মনে আছে তো? মনে আছে, ডাকবো তোকে। এখন গিয়ে একটু ঘুমা। ঠিক আছে বলে রুমে এসে বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমের রাজ্যে হারিয়ে যায়। বিকেলে বাড়ির উঠানে দাঁড়িয়ে আব্বুর সাথে কথা বলছি, তখন সোয়া এসে বলল, ছোট লোকটা তো বাসায় এসেছে ইরা। তা কবে থেকে আসছে তোদের এখানে? আচ্ছা বাসায় আসছে নাকি? আমি তো জানতাম না। বিকেল ওদের বাসায় গিয়ে বলে আসবো কাল থেকে আসতে, আর কাল থেকে আমার টর্চার শুরু। তোরা ভেতরে গিয়ে গল্প কর, আমি একটু বাহির থেকে আসছি। দুপুরে ঘুম থেকে উঠে রান্না করার জন্য রান্নাঘরে যেতে দেখি রবিন আর সায়ন খাবার নিয়ে এসেছে। আমাকে বলে, কিরে, তুই রান্নাঘরের দিকে যাচ্ছিস কেন? আমরা থাকতে তোকে রান্না করতে হবে না। আন্টি যতদিন সুস্থ না হচ্ছে আমরা খাবার নিয়ে আসবো। যা গিয়ে গোসল করে আই, আমরা আন্টির কাছে আছি। ঠিক আছে বলে চলে যাই গোসল করতে। গোসল করে এসে আম্মুকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দেই। এরপর নিজেও খেয়ে নিই। মনে মনে বলি, মনে মনে ঠিক করি কাল থেকে ইরাপুদের বাসায় কাজ করতে যাব। ওনাদের জন্যই আজ আমার আম্মুকে বাঁচাতে পেরেছি। ওনাদের ঋণ শোধ করতে পারবো না। আজ বিকেলে গিয়ে বলবো, আজ বিকেলে গিয়ে বলে আসবো কাল থেকে আসবো। যেমন ভাবা তেমন কাজ। আম্মু ঘুমিয়ে আছে, এ দেখে ঠিক করি এখনই গিয়ে বলে আসি। তাই চলে আসলাম ইরাপুদের বাসায়। এসে দেখি ইরাপু আর ছোয়াপু কোথাও যাচ্ছে। আমাকে দেখে ইরাপু আমার কাছে এসে বলে, ভালোই হলো তুই এসেছিস, আমি যেতে চেয়েছিলাম। তা কবে থেকে কাজ শুরু করছিস চাকর? ইরাপুর মুখ থেকে চাকর কথাটা শুনে রাগ হচ্ছে না। ভুল তো কিছু বলেনি। আমি তো নিজেই ওনাদের বাসার চাকর হব বলে টাকা নিয়েছি। জি আপু, কাল থেকে আসবো, সেটাই বলার জন্য এসেছি। এই ছোট লোকের বাচ্চা, ম্যাডাম বলে ডাকবি আজ থেকে আমাকে। আমার বাসার চাকরের মুখ থেকে আমি আপু শুনতে চাই না। ঠিক আছে ম্যাডাম, তাই বলবো। এখন আমি আসি। যা, আর কাল সকালে ঘুম থেকে উঠে যেন তোকে আমাদের বাসায় দেখতে পাই। জি ম্যাডাম, তাই হবে। এখন আমি আসি বলে চলে আসি বাসায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আম্মুকে খাইয়ে দিয়ে মেডিসিন খাইয়ে দিয়ে বলি, আমাকে কাজে যেতে হবে আম্মু, তুমি শুয়ে থাকো। আর কিছুর প্রয়োজন হলে আমাকে কল করো, আমি চলে আসবো। কাজে যাবি মানে? তুই কিসের কাজ করিস? আর ভার্সিটি না গিয়ে তুই কাজ করবি? আমাদের মতো গরিবদের পড়ালেখা করতে হয় না আম্মু, তুমি এসব নিয়ে ভেবো না। আমি আসছি, লেট হলে আবার মালিক রাগ করবে। আমার জন্য তুই পড়ালেখা ছেড়ে দিবি বাবা? অভাগী মা, যে নিজের ছেলের জন্য কিছুই করতে পারলাম না। এসব কথা বলো না আম্মু, তুমি আমার জন্য অনেক করেছো। সে ছোট থেকে এত বড় করেছো, নিজের সব শখ আহ্লাদ শেষ করে দিয়েছো আমার জন্য। আর এখন থেকে তোমার ছেলে সব করবে। আমি আর আমার আম্মুকে কষ্ট পেতে দেব না। এখন থেকে আমি সব করব বলে আম্মুর কপালে চুমু দিয়ে চলে আসি চেয়ারম্যানের বাসায়। এসে দেখি ইরা ম্যাডাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে এসে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বলে, ছোট লোকের বাচ্চা, তোকে বলেছি না আমি ঘুম থেকে উঠে জানো তোকে আমার বাসায় দেখি। লেট হলো কেন তোর? আসলে ম্যাডাম, আম্মু এখনও কিছুটা অসুস্থ, তাই আম্মুকে খাবার খাইয়ে মেডিসিন খাইয়ে দিয়ে তারপর আসলাম। কোনো বাহানা চলবে না আমার কাছে। এখন যা গিয়ে আমার জামা আয়রন কর, এরপর আমার জুতোগুলো ভালো করে মুছবি। ঠিক আছে বলে গিয়ে প্রথমে জামা আয়রন করে জুতা মুছে ইরা ম্যাডামের কাছে এসে বলি, ম্যাডাম হয়ে গেছে,
এ নিন। টেবিলে রেখে আমার জন্য খাবার নিয়ে আয় যা। ঠিক আছে বলে গিয়ে খাবার নিয়ে এসে ইরা ম্যাডামের হাতে দিতেই ইরা ম্যাডাম বলে, এই ছোট লোকের বাচ্চা, পানি আনবে কে তোর বাপ? আমাকে মারার প্ল্যান করছিস? আমি এখনই নিয়ে আসছি ম্যাডাম বলে গিয়ে পানি এনে সামনে রাখতেই ইরা ম্যাডাম বলে, আমার রুমে ভালো করে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখ, আর তাড়াতাড়ি করবি। আমার সাথে ব্যাগ নিয়ে ভার্সিটিতে যাবি। ঠিক আছে ম্যাডাম, এখনই করছি বলেই আমি রুম গোছাতে শুরু করি। সব কিছু গুছিয়ে একটা বালতিতে করে পানি নিয়ে এসে পুরো রুম মুছে মাত্র একটু বসেছি, ইরা ম্যাডাম এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, শুধু কাজে ফাঁকি দাও। ওঠ, আমার ভার্সিটির সময় হয়ে গেছে। আমি কিছু না বলে ব্যাগ নিয়ে ইরা ম্যাডামের পিছনে পিছনে যেতে থাকি। একটু পর ছোঁয়া আপু আসলে ইরাপু তার থেকে ব্যাগ নিয়ে আমার দিকে ছুঁড়ে মারে। ইচ্ছে করছে কী যে করি, কিন্তু চাইলেও কিছু করতে পারবো না। সাঁকো পার হয়ে গাড়ির জন্য অপেক্ষা করছি। একটু পরে গাড়ি আসলে গাড়িতে উঠতে গেলে ইরা ম্যাডাম বলে, তুই কোথায় উঠেছিস? দৌড়ে গাড়ির পেছনে আয়। আর শোন, যদি লেট হয় তাহলে তোর কি অবস্থা করব তুই ভাবতেও পারবি না। ম্যাডাম এখান থেকে ভার্সিটি 1 ঘন্টা রাস্তা, এতটা পথ দৌড়ে যাব কি করে? আমার বাসার চাকর কখনো আমার সাথে বসে যেতে পারে না। আর টাকা নেওয়ার সময় কি বলেছিলি মনে আছে তো? আমি যা বলবো তুই তাই শুনবি। আর কিছু না বলে মাথা নিচু করে বলি, মনে আছে। এরপর গাড়ি চলতে শুরু করে আর আমি গাড়ির পিছনে পিছনে দৌড়াতে থাকি। ভার্সিটি পৌঁছাতে 20 মিনিট লেট হয়ে যায়। এতটা পথ দৌড়ে পুরো শরীর ঘেমে গেছে, পাগুলো আর চলছে না। ইরা ম্যাডাম আমার কাছে এসে আমার গালে থাপ্পড় দিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য আমার প্রথম ক্লাস মিস হয়ে গেল। তোকে বলেছিলাম না লেট যেন না হয়। 20 মিনিট কেন লেট হলো তোর? ইচ্ছে করেই তো তুই এমন করেছিস, তাই না? বলেই ইমন ভাই তার কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। বেল্টের আঘাতে শরীরের চামড়া ফেটে রক্ত বের হচ্ছে। এরপর চুল ধরে তুলে আমার গালে থাপ্পড় দেই, ঠোঁট কেটে রক্ত বের হয়ে যায়। এবার ছেড়ে দে, আজকের কথা মনে থাকলে আর কখনো লেট করবে না। বলেই চলে যাওয়ার সময় ইমন ভাই আমার বুকে লাথি মারে। আমি মাটিতে পড়ে বুকে হাত দিয়ে গলা কাটা মুরগির মতো ছটফট করছি, আর তারা হাসছে। হাসতে হাসতে চলে যাই। কোনো রকমে উঠে ভার্সিটির বাইরে এসে একটা বেঞ্চে বসে চোখ বন্ধ করে বসে আছি। শরীরের সব জায়গায় জ্বালা করছে। বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গেছি জানি না। হঠাৎ কেউ মুখে পানি ছুঁড়ে মারে। আমি চোখ খুলে সামনে তাকিয়ে দেখি ইরা ম্যাডাম। এই ছোট লোকের বাচ্চা, তোকে কি ঘুমিয়ে থাকার জন্য এনেছি নাকি? আপনি তো ক্লাস করছিলেন ম্যাডাম, তাই বসেছিলাম। কখন ঘুমিয়ে গেছি বুঝতে পারিনি। আবার মুখে মুখে তর্ক করা হচ্ছে, ছোট লোক কোথাকার। বলে আমার গালে থাপ্পড় দেই। এতটা জোরে থাপ্পড় মেরেছে ঠোঁট কেটে আবারও রক্ত বেরিয়ে যায়। ইমন ভাই বলে, এই নে টাকা, আর গিয়ে আমার জন্য সিগারেট নিয়ে আয়। আর 2 টাকা থাকবে, ওইটা তোর বকশিস। জি ভাই, আমি এখনই এনে দিচ্ছি বলেই টাকা নিয়ে গিয়ে দোকান থেকে সিগারেট এনে দিতেই ইমন ভাই বলে, এই শালা ছোট লোক, জ্বালিয়ে আনিসনি কেন? হ্যাঁ, এখন কি তোর বাপ ম্যাচ দিয়ে এসে জ্বালিয়ে দিয়ে যাবে? আমি এখনই জ্বালিয়ে নিয়ে আসছি ভাই বলেই আবার দোকানে গিয়ে সিগারেট জ্বালিয়ে এনে ইমন ভাইয়ের হাতে দেই। আরও কিছু সময় ওখানে থেকে ইরা ম্যাডামকে নিয়ে বাসায় চলে আসি। বাসায় আসতেই ইরা ম্যাডাম বলে, এই নে সব জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে রোদে শুকাতে দে, আর এর আগে আমার খাবার রুমে দিয়ে যা। খুব ক্ষুধা পেয়েছে ম্যাডাম, কিছু খেয়ে তারপর কাপড়গুলো ধুই। এখানে তোকে খাবার খাওয়ার জন্য রাখিনি, চুপচাপ গিয়ে কাজ কর, আর রাতে বাসে গিয়ে একেবারে খাবি। এখন যা আমার চোখের সামনে থেকে। আমি আর কিছু না বলে মাথা নিচু করে গিয়ে ইরা ম্যাডামের জন্য খাবার নিয়ে এসে তার রুমে রেখে আমি গিয়ে সব কাপড়গুলো ধুয়ে রোদে শুকাতে দিচ্ছি। তখন কোথা থেকে আম্মু দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলে, তুই এসব কি করছিস বাবা? তুই আমাকে বাঁচাতে চেয়ারম্যানের বাসায় চাকর কেন হয়েছিস? কি করেছে আমার ছেলেটাকে মেরে? তুই কেন এগুলো করতে গেলি? আমি মরে গেলে মরে যেতাম। শরীরে সব জায়গায় ফেটে রক্ত বের হচ্ছে। আম্মু তুমি এখানে কেন এসেছো? আর কে বলেছে তোমাকে আমি এখানে? রবিন আর সায়ন আমাকে সব বলেছে। তুই ছাড় এগুলো,
আমি আজ থেকে চেয়ারম্যানের বাড়িতে চাকরানির কাজ করব। ওরা তোকে মেরে ফেলবে। না আম্মু, আমার কিছু হবে না। তুমি এই অসুস্থ শরীর নিয়ে বাড়ি থেকে বের হয়েছো কেন? তোমার কিছু হয়ে গেলে? নিজের ছেলে এমন কষ্টের কথা শুনে কোনো মা বসে থাকতে পারে না রে বাবা। তুই আমাকে দে, আমি করছি। আম্মু, তুমি এখন বাড়ি ফিরে যাও। চেয়ারম্যানের মেয়ে যদি দেখে তুমি এখানে পাগলামি করছো তাহলে রেগে যাবে। রুমে বসে খাবার খাচ্ছি, তখনই বাড়ির বাইরে থেকে চেঁচামেচির আওয়াজ শুনে জানালার পাশে এসে বাইরে তাকিয়ে দেখি আকাশের আম্মু কান্না করছে আর বলছে, যে আমার পোলারে এমন অবস্থা করছে, আল্লাহ তুমি তার বিচার কইরো। আমার বাপ মরা পোলারে এমন কইরা আঘাত করছে, আল্লাহ সব দেখতাছে। এই বিচার তো একদিন আল্লাহ ঠিকই করব। আম্মু, হয়েছে। এখন তুমি বাড়ি যাও। তুমি অসুস্থ, এখান থেকে যাও। এমনভাবে কথা বললে তোমার সমস্যা হবে। দয়া করে এখান থেকে যাও, না হলে আমার পরিশ্রম কষ্ট সব বৃথা যাবে। আমি একটু পরে বাড়ি যাব। আম্মু কান্না করতে করতে চলে যাই। আম্মু কান্না করতে করতে চলে যাই। কাজ করতে করতে রাত 8টা বেজে যায়। আমি ইরা ম্যাডামের রুমের বাইরে দাঁড়িয়ে বলি, ম্যাডাম, ভিতরে আসতে পারি? কি বলবি ওখান থেকেই বল। 8টা বেজে গেছে, আমি কি বাড়ি যেতে পারি? ঠিক আছে যা, কাল সকালে সময় মতো জানো তোকে এই বাড়িতে দেখতে পাই। আমি ঠিক আছে বলে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরছি। শরীরের ব্যথায় হাঁটতে পারছি না। রক্তগুলো শরীরে শুকিয়ে গেছে। অনেক কষ্ট করে বাড়িতে আসতেই আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আম্মু, কান্না করো না, আমি ঠিক আছি। এইটাই তো দেখতে পারছি। আয় বাবা, তুই রুমে শুইয়া থাক, আমি তেল গরম কইরা গায়ে মালিশ কইরা দেই। বলে আম্মু আমাকে ধরে রুমে নিয়ে এসে বিছানায় শুয়ে দিয়ে তেল গরম করতে চলে যাই। বিছানায় শরীরটা লাগাতেই মনে হচ্ছে কেউ আমার গায়ে ব্লেড দিয়ে আঘাত করছে। যন্ত্রণায় চোখ বন্ধ করে থাকি। একটু পরে আম্মু তেল নিয়ে এসে আমার টি শার্ট খুলে কান্না করে দেই। সারা শরীরে বেল্টের আঘাতের দাগ পড়ে আছে। রক্তগুলো শুকিয়ে কালো দাগ হয়ে গেছে। আম্মু কান্না করতে করতে আমার শরীরে তেল মালিশ করে দেই। এরপর আম্মু খাবার নিয়ে এসে নিজ হাতে আমাকে খাইয়ে দিয়ে ব্যথার মেডিসিন খাইয়ে দিয়ে আবার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। এভাবে দেখতে দেখতে কেটে যায় 1 বছর। এই 1 বছরে যতটা পেরেছে আমাকে অপমান আঘাত করেছে। আজ তার এক বান্ধবীর বার্থডে, তাই আমাকে বলে, এই ছোট লোক, গিয়ে আমার জামা আয়রন করে জুতাগুলো ভালো করে মুছে নিয়ে আয়। আমি কিছু না বলে গিয়ে জামা আয়রন করে ইরা ম্যাডামকে দিয়ে গিয়ে জুতা মুছে রুমে এসে দেখি উনি ড্রেস চেঞ্জ করছে। আমি উল্টো দিকে ঘুরে যাই। ইরা ম্যাডাম আমাকে দেখে একটা ওড়না বুকের উপর নিয়ে বলে, এই ছোট লোকের বাচ্চা, আমার পারমিশন ছাড়া আমার রুমে কেন ঢুকেছিস? বের হ আমার রুম থেকে, জানোয়ারের বাচ্চা। আমি জুতো রেখে রুম থেকে বের হয়ে উঠানে দাঁড়িয়ে আছি। একটু পরে ইরা ম্যাডাম হাতে করে একটা লাঠি এনে কিছু না বলে আমাকে ইচ্ছে মতো মারতে থাকে। কয়েকটা বাড়ি আমার মুখেও লেগেছে। নাক ফেটে রক্ত বের হচ্ছে। মার থামিয়ে বলে, আমার রুমে আমার পারমিশন না নিয়ে ঢোকার শাস্তি এটা। আজকের পর আর কখনো যদি এমন ভুল করিস তাহলে জানে মেরে ফেলবো। আর এসব সংসারে দাঁড়িয়ে না থেকে আমার রুম থেকে উপহারের বক্সটা নিয়ে আমার সাথে আয়। মাথা নিচু করে গিয়ে ইরা ম্যাডামের রুম থেকে উপহারের বক্স নিয়ে ম্যাডামের পিছনে পিছনে হাঁটতে থাকি। হাঁটতে হাঁটতে অটো স্ট্যান্ডে চলে আসি। আমি হাঁটতে গেলে ইরা ম্যাডাম বলে, আজকে এমনি লেট হয়ে গেছে, হাঁটতে হবে না, গাড়িতে ওঠ। আমি ঠিক আছে বলে গাড়িতে উঠে বসি। একটু পর তার ফ্রেন্ডের বাসায় চলে আসি। গাড়ি থেকে নেমে ইরা ম্যাডাম ভাড়া দিয়ে আমার হাত থেকে বক্স নিয়ে বলে, এখানেই থাক, কোথাও যাবি না, আমি কিছুক্ষণ পর আসছি। আমি ঠিক আছে বলে একটা গাছের নিচে বসে আছি। কয়েক ঘন্টা পর সবাই বাসা থেকে বের হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডাম বের হচ্ছে না। হঠাৎ ছাদের দিকে চোখ যেতেই দেখি কয়েকটা ছেলে একটা মেয়ের সাথে জোর জবরদস্তি করছে। লেট না করে দৌড়ে বাসার ভিতরে গিয়ে দেখি সোয়াপু সহ আরও কিছু ছেলে মেয়ে মদ খেয়ে এখানে সেখানে পড়ে আছে, কিন্তু ইরা ম্যাডাম নেই এখানে। ছাদের ওই মেয়েটা আবার ইরা ম্যাডাম নয়তো। দৌড়ে ছাদে এসে দেখি 3টা ছেলে একটা মেয়ের হাত পা ধরে আছে, আর একটা ছেলে তার প্যান্টের বেল্ট খুঁজছে। আমি আশেপাশে তাকিয়ে একটা লাঠি পেয়ে যাই। সেটা হাতে নিয়ে ছেলেটার মাথায় আঘাত করতে দেখি এ তো ইমন ভাই, আর মেয়েটা আর কেউ নয়, ইরা ম্যাডাম। বাকি ছেলেগুলো আমার দিকে তেড়ে আসলে সবাইকে ইচ্ছে মতো পিটাই লাঠি দিয়ে।
ইরা ম্যাডাম উঠে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেই। আমি ইরা ম্যাডামকে বলি, আমি আছি ম্যাডাম, আপনার ভয়ের কোনো কারণ নেই। এখন একটু ছাড়ুন, এই শালাকে একটু কিলিয়ে নেই। আকাশ, তুই কি ভুলে গেছিস ইরা তোর উপর কত অত্যাচার করেছে? শুধু শুধু আমার সাথে শত্রুতা না করে আমার সাথে হাত মিলা। আর চল এই শালিকে আজ এমন অবস্থা করি যাতে আর কারোর সামনে মুখ দেখাতে না পারে। আমি ইরা ম্যাডামের দিকে তাকিয়ে দেখি অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ইমনের বুকে লাথি দিয়ে বলি, উনি আমার মালিক, আমি ওনার বাসার চাকর, উনি যা ইচ্ছা করতে পারে। আমি আজও বলিনি তুই ভার্সিটিতে সবার সামনে আমাকে বেল্ট দিয়ে পিটিয়েছিলি, আর তোকে আমি পিটাবো বলে ওর কোমর থেকে বেল্ট খুলে ইচ্ছে মতো পিটাতে থাকি। বেল্টের আঘাতে নাক ফেটে রক্ত পড়ছে। সব শেষে জায়গা মতো একটা লাথি দিয়ে বলি, আর কোনোদিন বাপ হতে পারবি বলে মনে হয় না। এবার বিয়ে করে বউয়ের জন্য ভাড়া করে লোক নিয়ে আসিস, শালা হট। বলে ইরা ম্যাডামের দিকে ঘুরি। এতক্ষণে খেয়াল করিনি, ভালো করে তাকিয়ে দেখি ওনার ড্রেসের অনেক জায়গায় ছেঁড়া। পরনের শার্টটা খুলে ওনার গায়ে পরিয়ে দিতেই শব্দ করে কান্না করে আমাকে জড়িয়ে ধরে। আরে ম্যাডাম, কি করছেন, ছাড়ুন আর চলুন, অনেক রাত হয়ে গেছে, বাড়িতে ফিরতে হবে। ইরা ম্যাডাম আমাকে ছেড়ে চোখের পানি মুছে হাঁটতে থাকে, আমিও পিছনে পিছনে হাঁটছি। এরপর বাসা থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে দুজনে উঠে পড়ি। একটু পরে বাসায় আসতেই চেয়ারম্যান সাহেব তার মেয়ের এই অবস্থা দেখে আমাকে বলে, এই ছোট লোকের বাচ্চা, কি করিস তুই আমার মেয়ের সাথে? না আপু, আকাশ কিছু করেনি। আজ ওর জন্যই আমি এখানে তোমার সামনে দাঁড়িয়ে আছি। কি হয়েছে মা, বল আমাকে। এরপর ইরাবু কান্না করতে করতে তার আব্বুকে জড়িয়ে ধরে সব বলে। সব শুনে চেয়ারম্যান বলে, আমি ওই ইমনকে জানে মেরে ফেলবো। ওর এত বড় সাহস আমার মেয়ের গায়ে হাত দিয়েছে। কালকে সকালে আমি ওকে পুলিশের হাতে দিয়ে ইচ্ছে মতো মার খাওয়াবো। কিছু করতে হবে না চেয়ারম্যান সাহেব, আমি সব কয়েকটাকে ইচ্ছে মতো পিটিয়ে এসেছি। মনে হয় না 1 মাসের আগে হাসপাতাল থেকে বের হতে পারবে। ঠিক আছে, তুই এখন বাসায় যা। মা, রুমের ভেতর আয়। আব্বু আমাকে নিয়ে বাসার ভেতর যাচ্ছে। আকাশ সামনের দিকে তাকিয়ে চলে যাচ্ছে, আর আমি আকাশের দিকেই তাকিয়ে আছি, কিন্তু আকাশ একবারও পেছনে তাকাচ্ছে না। আকাশের মুখটা একবার দেখতে ইচ্ছে করছে, কিন্তু তাকাচ্ছেই না। একটু পর চোখের আড়াল হয়ে যায়। আমি রুমে এসে চেঞ্জ করে শুয়ে আছি। আমি বাসায় এসে আম্মুর সাথে কথা বলে রুমে এসে চেঞ্জ করে আম্মুর সাথে খেতে বসেছি। আম্মু বলে, কিরে, তুই আজ খালি গায়ে বাসায় আসলি যে? তোর শার্ট কোথায়? ওই চেয়ারম্যানের মেয়ে আজও কি মেরছে? না আম্মু, আজ মারিনি। আসলে কি হয়েছে, এরপর আমি আম্মুকে সব বলি, কিন্তু আজকেও যে মেরেছে সেটা এড়িয়ে গেলাম আর মূল ঘটনা বলে ওটা কাটিয়ে দিলাম। আম্মু বলে, ভালো করেছিস বাবা। যতই খারাপ হোক, মানুষ তো, আর বিপদে কখনো তাকে সাহায্য না করে চলে আসবি না। আজ তোর জন্য চেয়ারম্যানের মেয়েটা বেঁচে গেল। খুব ভালো কাজ করেছিস, আমি খুব খুশি হয়েছি। এরপর আম্মুর সাথে কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করি। আম্মুকে মেডিসিন খাইয়ে দিয়ে রুমে এসে শুয়ে পড়ি। সেই কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ঘুম যেন আর চোখ থেকে হারিয়ে গেছে। বারবার শুধু আকাশের মুখটা চোখের সামনে ভেসে উঠছে। কত আঘাত করেছি আমি ওকে, মারতে মারতে শরীর থেকে রক্ত বের করে ফেলেছি। তাও কোনো প্রতিবাদ করা তো দূরের কথা, চোখের দিকে তাকিয়ে কথা বলেনি। যাকে শত্রু ভেবেছি আজ সেই আমার ইজ্জত বাঁচালো, আর যাদের বন্ধু ভাবতাম তারা আমার ক্ষতি করতে চাইলো। অনেক অন্যায় করেছি আকাশের সাথে। কাল আকাশ আসলে আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। এমন আরও অনেক কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে চলে আসি চেয়ারম্যানের বাসায়। ইরা ম্যাডাম উঠোনে বসে মোবাইল টিপছে। আমাকে দেখে বলে, আকাশ এসেছো? আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি মনে মনে বলি, এর আবার কি হলো, আজ এত ভালো ব্যবহার করছে, তুমি করেও বলছে কেন? নিশ্চয় মনে মনে আমার উপর কিভাবে আরও বেশি অত্যাচার করা যায় তারই প্ল্যান করছে। আমাকে চুপ করে থাকতে দেখে ইরা ম্যাডাম বলে, কি হলো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো, আজ আমি নিজের হাতে রান্না করেছি, একসাথে খাবো। ও ভাই, মারো মুঝে মারো, এ ক্যা হুয়া, যে আমাকে খেতেই দিত না তার বাসায়, আর সেই মেয়ে বলছে একসাথে খাবার খাবে। আমি শিওর সকাল সকাল নেশা টেশা করেছে। না ম্যাডাম, আমি বাসা থেকে খেয়ে তারপর এসেছি। আপনি খেয়ে নেন, তারপর আপনার ড্রেস কোথায় দিন, আমি আয়রন করে দিচ্ছি। আপনার তো আবার ভার্সিটি যেতে হবে। আমি আয়রন করে ফেলেছি, তুমি এসো আমার সাথে।
বলে আমার হাত ধরে রুমে নিয়ে গেলাম। তুমি বিছানায় বসো, আমি খাবার নিয়ে আসছি। আরে না না, এত নরম বিছানায় আমি বসতে পারবো না। আপনি বসেন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। এত কথা বলছো কেন? বসতে বলেছি, বসো এখানে। বলে চলে যাই খাবার আনতে। আমি ভাবছি এমন কেন করছে, কাল বাঁচিয়েছি সেজন্য হবে হয়তো, তাই হয়তো দয়া করছে। একটু পরে রুমে এসে নিজে দুটো প্লেটে খাবার সার্ভ করে একটা প্লেট আমার দিকে এগিয়ে দিয়ে বলে, নাও, আজ আমি নিজের হাতে বিরিয়ানি রান্না করেছি, খেয়ে দেখো কেমন হয়েছে। ম্যাডাম আমি এইমাত্র বাড়ি থেকে খেয়ে তারপর এসেছি, আপনি খেয়ে নিন। তুমি চাও আমি না খেয়ে ভার্সিটিতে যাই এখন? এটা আমি কেন চাইবো? তাহলে কথা না বাড়িয়ে খেতে শুরু করো। আচ্ছা ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করি, যদি রাগ না করেন তো? রাগ করবো কেন? তুমি বলো কি জিজ্ঞেস করবে। আপনি অসুস্থ আছেন তো? না মানে নেশা টেশা করেনি তো? তোমার কেন মনে হচ্ছে আমি অসুস্থ? আর কেন মনে হচ্ছে আমি নেশা করেছি? না, আজ আসার পর থেকে এত ভালো ব্যবহার করছেন তো, তাই আর কি। তুমি চাও আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? না না, আপনার হাতের মার খেতে খেতে শরীর এখন আর চলতে চায় না। আচ্ছা, এখন আর কথা না বলে খেতে শুরু করো। কিছু না বলে চুপচাপ খেতে শুরু করি। খাওয়া শেষ করে ম্যাডামের জুতো ধরতে গেলে, আজ থেকে আর করব না। কেন ম্যাডাম, আমি কি কোনো ভুল করেছি? না, তুমি কোনো ভুল করনি, এতদিন আমিই ভুল করেছি। আচ্ছা এখন চলো আমার সাথে, ক্লাসের সময় হয়ে গেছে। বলে ব্যাগ নিয়ে রুম থেকে বের হয়ে চলে আসি অটো স্ট্যান্ডে। এর সাথে কিছু আপু দাঁড়িয়ে আছে। ছোয়া আপু ইরা ম্যাডামের কাছে এসে বলে, কালকে সব কথা শুনলাম, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ইমন তোর সাথে এত নোংরা একটা কাজ করতে পারলো? চকচক করলেই সব সোনা হয়ে যায় না ছোয়া আপু? আপনাদের বন্ধু ছিল একটা কয়লা, আর কালকে তার আসল রূপটা সামনে এসে গেছে। এই ছোট লোকের বাচ্চা, তোকে কে কথা বলতে বলেছে আমাদের মাঝে? ছোঁয়া, আকাশকে আর কখনো এই ধরনের কথা বলবি না। আর আকাশ ভুল কিছু বলেনি, এমন কয়লার চেয়েও যদি নিকৃষ্ট কিছু থাকে তাহলে তাই। কাল যদি আকাশ না থাকতো তাহলে আজ আমি এখানে থাকতাম না। সরি দোস্ত, আর কখনো বলবো না। মনে যেন থাকে। আর চল, ক্লাসের সময় হয়ে গেছে। এরপর অটোতে উঠে পড়ি। ইরা ম্যাডাম আমার পাশে বসেছে। খুব আনইজি ফিল হচ্ছে। ইরা ম্যাডাম বুঝতে পেরে বলে, কি হয়েছে তোমার? এমন করছো কেন? সমস্যা হচ্ছে আমার পাশে বসতে? না আসলে ঠিক তেমন না। আচ্ছা ঠিক আছে, তাহলে চুপচাপ বসে থাকো। আমি আর কিছু না বলে চুপচাপ বসে থাকি। একটু পরে চলে আসি ভার্সিটি। ইরা ম্যাডাম ভাড়া দিয়ে আমার হাতে 500 টাকার নোট দিয়ে বলে, এই নাও কিছু খাও, আর তোমার মোবাইল নাম্বার দাও, ক্লাস শেষ হলে আমি কল করব। আমি এখানেই আছি ম্যাডাম, আর টাকা লাগবে না। উফ, বড্ড কথা বলো তুমি, যেটা বলছি সেটা করো তো। আর কি করার। টাকা নিয়ে মোবাইল নাম্বার দিতে ইরা ম্যাডাম আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে ছোয়াপুকে নিয়ে চলে যায়। কি রে, কি হয়েছে তোর? হঠাৎ আকাশকে এত কেয়ার করছিস? জুনিয়র ছেলেকে আবার ভালোবেসে ফেলিসছিস নাকি? হ্যাঁ, তোর এমন কেন মনে হচ্ছে যে আমি আকাশকে ভালোবাসি? না, তখন আমাকে কিভাবে ধমক দিলি, আবার তুই থেকে সোজা তুমি আসার সময় আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসলি। ডাল মে তো কুছ কালা হে। আচ্ছা, কাউকে বারবার দেখতে চাওয়া, তার জন্য রাতে ঘুমাতে না পারাটাকে কি ভালোবাসা বলে? বান্ধবী, এটাই তো প্রেমের লক্ষণ। তার মানে তুই আকাশকে ভালোবেসে ফেলেছিস? জানি না, তবে আজকাল ও আমাকে বাঁচানোর পর থেকে শুধু ওর সাথে ঘটা অন্যায়গুলো বারবার মনে পড়ছে। কাল সারা রাত ঘুমাতে পাইনি, শুধু আকাশকে দেখতে ইচ্ছে হয়েছে। তোর তো লাভ ফিভার হয়ে গেছে। তা আকাশকে কবে বলছিস তোকে ভালোবাসিস? আকাশ কি রাজি হবে আমাকে ভালোবাসতে? আমি এতদিন ধরে ওর সাথে যা করেছি, এরপরও কি আকাশ আমাকে ভালোবাসবে? আগে যা হয়েছে তার জন্য আকাশের কাছে ক্ষমা চেয়ে তোর মনের কথা বলে দে, রাজি হতে পারে। ঠিক আছে, তবে আজ বিকেলে ওকে নিয়ে কোথাও ঘুরতে যাব, আর তখনই বলে দেব আমার মনের কথা। এখন চল ক্লাসে যাই, বলে আমি ছোঁয়াকে নিয়ে ক্লাসে চলে যাই। ম্যাডাম চলে যেতেই আমি ভার্সিটির পাশের দোকানে গিয়ে একটা সিগারেট নিয়ে খেতে থাকি। একা একা কী করব বসে থেকে, তাই আশেপাশে ঘুরে দেখতে থাকি। হঠাৎ দেখি আমার ক্লাসমেট আয়শা। আয়শা আমাকে দেখে কথা বলতে আসে।
ওর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। একটা ক্লাস শেষ করে সোহাকে নিয়ে বের হয়ে এসে আকাশকে খুঁজছি, কিন্তু জনাব তো কোথাও নেই। গেটের কাছে এসে আমি আকাশকে কল করতে গেলে সোয়া বলে, আর কাল করতে হবে না। ওই দেখ তোর হিরো একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। সোয়ার কথা শুনে সেদিকে তাকিয়ে দেখি সত্যি আকাশ একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। রাগে শরীর জ্বালা করছে আমার। আয়েশার সাথে কথা বলছি, হঠাৎ কোথা থেকে ইরা ম্যাডাম এসে কিছু না বলে আমার হাত ধরে টানতে টানতে আমাকে ভার্সিটির পিছনে নিয়ে আসে। কি হলো ম্যাডাম, এভাবে কেন নিয়ে আসলেন? কিছু কি হয়েছে? ওই ডাইনিকে যার সাথে এত হেসে হেসে কথা বলছিলে, ডাইনিটা আবার কে ম্যাডাম? যার সাথে এতক্ষণ কথা বলছিলে। ও, আয়েশার কথা বলছেন। ও তো আমার ক্লাসমেট ছিল। আয়েশা নাকি? আমি নাম জানি না। তুমি আমি ছাড়া আর কোনো মেয়ের সাথে কথা বলতে পারবে না। কেন? আপনাকে ছাড়া আর কারোর সাথে কথা বলা যাবে না কেন? কারণ তুমি শুধুই আমার। আমি আপনার... কি বলছেন ম্যাডাম? আমি তোমাকে ভালোবাসি আকাশ। আগে তোমার সাথে যত অন্যায় করেছি তার জন্য আমাকে মাফ করে দাও। আর আমি সত্যি বলছি, আমি তোমাকে ভালোবাসি। কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি, বারবার শুধু তোমাকে দেখতে ইচ্ছে করেছে। সোফানি, আপনি আমাকে ভালোবাসেন? আপনি আমার মালিক আর আমি আপনার চাকর। এটা আপনি ভুলে যাবেন না ম্যাডাম। আমি কিছু জানি না আকাশ, শুধু এটুকুই জানি তোমাকে না পেলে আমি বাঁচতে পারবো না। তুমি যদি চাও তোমাকে দেওয়া প্রতিটা আঘাত আমাকে ফিরিয়ে দিতে পারো, তবু আমার ভালোবাসা ফিরিয়ে দিও না। আমি সত্যি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। এটা আপনার ক্ষণিকের মোহ ম্যাডাম। আর তাছাড়া আপনার আব্বু এ সম্পর্ক কখনো মেনে নিবে না। হুম, শুধু একবার ভালোবেসে দেখো, আমি সকল বাধা অতিক্রম করে তোমার কাছে ছুটে আসব। তাহলে বাসায় গিয়ে আপনার আব্বুকে বিয়ের জন্য রাজি করুন। যদি পারেন তাহলে আপনাকে ভালোবাসতে আমার কোনো আপত্তি নেই। ইরা ম্যাডাম আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আজই আব্বুকে গিয়ে বলবো আগামী 7 দিনের মধ্যে আমরা বিয়ে করবো আকাশ। আই লাভ ইউ। আমি মনে মনে বলি, একবার শুধু তোর বাপকে রাজি কর, তারপর বিয়েটা হলে আমাকে করা আঘাতগুলোর এক একটা করে হিসাব নেব। তুই যদি মনে করিস আমি সব ভুলে গিয়েছি, তাহলে ভুল ভাবছিস। তোর দেওয়া আঘাতগুলো এখনও আমার শরীরে ঘা হয়ে দাগ হয়ে আছে। আমাকে চুপ থাকতে দেখে ইরা ম্যাডাম বলে, কি হলো, কথা বলছো না কেন? চলো আইসক্রিম খাই। এরপর ইরা ম্যাডামের সাথে গিয়ে আইসক্রিম খাই। আইসক্রিম খাওয়া শেষ হলে দুজনে বাসায় ফিরে আসি। চেয়ারম্যান সাহেব বাসায় আসার কিছুক্ষণ পরে, আব্বু, আমি আকাশকে বিয়ে করতে চাই। কি বলছিস মা? ও তো আমাদের বাড়ির চাকর, ওর সাথে তোর বিয়ে হয় কিভাবে? আব্বু, ও চাকর না, ওকে আমার খুব ভালো লাগে। তুমি যদি ওর সাথে আমার বিয়ে দাও তাহলে আমি খুব খুশি হব। ঠিক আছে মা, তুই যখন বলেছিস ওর সাথেই তোর বিয়ে দিব। কিরে বাবা, আজ এত তাড়াতাড়ি চলে এলি? আজ ওরা তোকে মারেনি? না আম্মু, মারেনি। মারা দিন শেষ। চেয়ারম্যানের মেয়ে এখন তোমার ছেলের বউ হওয়ার জন্য পাগল হয়ে আছে। কি কি বলিস তুই? আমি তোর কথা বুঝতে পারছি না। এরপর আমি আম্মুকে সব বলি। সব শুনে আম্মু অবাক, যে মেয়েটা আমার উপর অত্যাচার না করে থাকতে পারতো না, আর সেই মেয়ে আমাকে বিয়ে করতে চাইছে। আম্মু বলে, কি বলছিস তুই? চেয়ারম্যানের মেয়ে এত ভালো হয়ে গেল কি করে? জানি না আম্মু, হয়তো গতকাল বাঁচিয়েছি তার জন্য। আচ্ছা বাদ দাও, এখন খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ঠিক আছে, তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে বলে গিয়ে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে শুয়ে আছি। বিকেলে সায়ন আর রবিনের সাথে আড্ডা দিচ্ছি। সায়ন বলে, আচ্ছা আকাশ, আমরা তিনজন একটা ব্যবসা শুরু করলে কেমন হয়? ব্যবসা করতে গেলে তো ভালোই হয়, কিন্তু করব কি সেটাই তো বুঝতে পারছি না। সরি, আমাদের এলাকায় যে কয়টা পুকুর আছে সেখানে মাছ চাষ করলে কেমন হয়? এক একজন 50,000 করে টাকা দিলেই হবে। আমার কাছে কিছু টাকা আছে, চেয়ারম্যানের কাছ থেকে যে আম্মুর চিকিৎসার জন্য নিয়েছিলাম সেখান থেকে বেঁচে গেছে। চল, কাল থেকে শুরু করে দিই। কি বলিস তোরা? তাহলে কালকে বিকেলে গিয়ে আমরা কথা বলে আসবো। ওর পুকুরে এসে মাছ ছেড়ে দিয়ে যাবে। আর পুকুরগুলো ভালোই বড় বড় আছে। তার আগে যাদের পুকুর তাদের সাথে তো কথা বলতে হবে।
তারপর সেখান থেকে জাল নিয়ে বড় বড় মাছগুলো তো ধরতে হবে, না হলে পোনা সব খেয়ে নেবে। তাহলে চল এখনই গিয়ে সবার সাথে কথা বলে আসি। আর গরিব থাকতে ভালো লাগে না, এবার একটু বড়লোক হয়ে দেখি। বলে তিনজনে গিয়ে সবার সাথে কথা বলি, পুকুরের মালিকদের সঙ্গে আর কি। পরের দিন সকালে তিনজনে মিলে পুকুর থেকে মাছ ধরি। যাদের পুকুর তাদের কিছু দিয়ে বাকিগুলো তিনজনে ভাগ করে বাসায় নিয়ে চলে আসি। বাসায় এসে দেখি চেয়ারম্যান সাহেব আর ইরা ম্যাডাম আম্মুর সাথে কথা বলছে। আমাকে দেখে ইরা ম্যাডাম বলে, এমন করে ভিজে আছো কেন? আর এত মাছ কোথা থেকে আনলে? এরপর আমি সব বলি। সব শুনে চেয়ারম্যান সাহেব বলে, ভালো একটা উদ্যোগ নিয়েছো, কোনো সাহায্য লাগলে বলো, আমি করব। জি অবশ্যই। তা আপনারা আমাদের বাড়িতে কোনো কাজে এসেছেন নাকি? তোমার আর ইরার বিয়ের কথা বলতে এলাম ভাবির সাথে। আমার কথা হয়ে গেছে আর ভাবি রাজি, এখন তোমার মতামত জানার অপেক্ষায় রইলাম। আমার আম্মু যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ, তাহলে আর কোনো কথা নেই ভাবি। আগামী শুক্রবার তাহলে বিয়ের 3 তারিখ থাকলো। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আপনি যা ভালো মনে করেন। তাহলে আমরা এখন আসি, বিয়ের আয়োজন তো করতে হবে আবার। আম্মু ঠিক আছে বলতেই চেয়ারম্যান আর ইরা ম্যাডাম চলে যায়। ইরা ম্যাডাম যাওয়ার আগে আমার দিকে তাকিয়ে চোখ মেরে যায়। আমি আম্মুর কাছে মাছগুলো দিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নিই। এরপর আম্মুর কাছে বলে সায়ন, আমি আর রবিন গিয়ে যারা ছোট ছোট মাছ বিক্রি করে তাদের সাথে কথা বলে 50,000 টাকা বায়না দিয়ে আসি। পরের দিন এসে তারা পুকুরে মাছ ছেড়ে দিয়ে যায়। তিনজনে হেঁটে সব দেখছি। তখন ইরা এসে সেখানে বলে, আকাশ, শোনো একটু। আমি সায়ন আর রবিনকে আসছি বলে ইরার কাছে গিয়ে বলি, বলুন। চলো না, কোথাও থেকে ঘুরে আসি। আজকে আজকে সময় হবে না, এখানে অনেক কাজ আছে, অন্য কোনো দিন যাব। ইরাকে কিছু বলার সুযোগ না দিয়েই চলে আসি। ইরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মন খারাপ করে চলে যায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 5 দিন। আজ আমার আর ইরার বিয়ে খুব ধুমধামের সাথে হয়ে যায়। এই 5 দিনে ইরা অনেকবার ঘুরতে যেতে চেয়েছে, কিন্তু আমি বাহানা দিয়ে এড়িয়ে গিয়েছি। সবই তো শুরু বালিকা, আগে আগে দেখতে থাকো, হতা হে ক্যা। ইরাকে ছোঁয়াপু আমার রুমে রেখে চলে যায়। আমি, সায়ন, রবিন উঠোনে বসে গল্প করছি। রবিন বলে, অনেক রাত হয়ে গেছে, এবার যা। ভাবি মনে হয় অপেক্ষা করতেছে তোর জন্য। আমি কিছু না বলে রুমে এসে দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই দেখি ইরা আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি পিছনে সরে যেতেই ইরা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলে, কি হলো, সরে গেলে কেন? তুই কি ভেবেছিস আমি তোকে বিয়ে করেছি বাসর করার জন্য? যদি তাই ভেবে থাকিস তাহলে তুই ভুল ভেবেছিস। কি হয়েছে তোমার? আর তুমি আমাকে তুই করে বলছো কেন? তো তোকে কি আপনি করে বলতে হবে? এখন কথা না বলে মাটিতে গিয়ে ঘুমা। ভুল করেও আমার সাথে একই বিছানায় ঘুমানোর চিন্তা করিস না। আমি এই বিয়ে মানি না। কি বলছো আকাশ? তুমি তো আমাকে ভালোবাসো, আর তোমার মত নিয়েই তো আমাদের বিয়ে হয়েছে। ভালোবাসা? না, আমি তোকে ভালোবাসি না। শুধু তোর উপর প্রতিশোধ নেওয়ার জন্যই আমি তোকে বিয়ে করেছি। আকাশের মুখে এই কথা শুনে আমার পুরো পৃথিবী উলটপালট হয়ে গেছে। শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্যই আকাশ আমাকে বিয়ে করেছে? না আকাশ, আমি জানি তুমি মিথ্যা বলছো। তুমি আমাকে ভালোবাসো। বলো না, তুমি যা বললে সব মিথ্যা। বলেই ইরা আমার হাত ধরে। আমি ইরার হাত থেকে আমার হাত সরিয়ে ঠাস করে গালের ওপরে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলি, মনে করে দেখ তো কী কী করেছিস তুই আমার সাথে। তোর দেওয়া প্রতিটি আঘাতের চিহ্ন এখনও শরীরে দাগ কেটে আছে। আজ থেকে আমাকে করা প্রতিটি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। বলেই আমি ইরাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ি। আকাশ এতটা জোরেই আমাকে ধাক্কা দিয়েছে যে আমার মাথা গিয়ে একটা চেয়ারের কোণে লেগে বেশ কিছুটা কেটে যায়। কপালে হাত দিয়ে দেখি কপাল কেটে রক্ত পড়ছে। আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশ উল্টো পাশ হয়ে শুয়ে আছে। চোখ থেকে পানিগুলো নিচে ঝরতে থাকে। এই নাটক বন্ধ করবি? কান্না করতে হলে রুম থেকে বের হয়ে গিয়ে তারপর কর। ঘুমাতে দে আমায়। একটু আঘাত পাওয়াতেই এমন করছিস। যখন আমাকে মারতে মারতে রক্তাক্ত করেছিস তখন আমার কেমন ব্যথা করেছে একটু চিন্তা করে দেখ তো। আকাশের ধমক শুনে আমি মুখ চেপে ধরে চোখের পানি ফেলে মাটিতে বসে কান্না করতে করতে কখন যে নিচেই ঘুমিয়ে গিয়েছি জানি না।
সকালে ঘুম থেকে উঠে দেখি ইরা এখনও ঘুমাচ্ছে। বাইরে থেকে একটা বালতিতে করে পানি এনে ইরার মুখে ছুঁড়ে মারি। ইরা এক লাফে উঠে বসে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা তোর বাপের বাসা না যে যখন ইচ্ছা তখন ঘুম থেকে উঠবি? আমার কাজে যেতে হবে, গিয়ে রান্না কর। ইরা কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে চলে যাই। আমি ফ্রেশ হয়ে চলে আসি পুকুরে। রবিনার সায়ন আগে থেকেই চলে এসেছে। আমাকে দেখে বলে, কিরে, নতুন জামাই আজকে না আসলে হতো না? কালকে মাত্র বিয়ে করেছিস, আজকে চলে এসেছিস? তুই সব জেনে তুই সব কিছু জেনেও এসব ফালতু কথা বলে যাচ্ছিস কেন? এসব বাদ দিয়ে চল, মাছের খাবার দিতে হবে। এরপর তিনজনে মাছকে খাবার দিয়ে বসে গল্প করছি। বিয়ের বেনারসি খুলে একটা শাড়ি পরে রান্নাঘরে রান্না করছি, তখনই আমার শাশুড়ি মা এসে বলে, আরে মা, কি করছো তুমি? ওঠো, আমি থাকতে তুমি রান্নাঘরে কি করছো? কিছু হবে না আম্মু, আমি আজ থেকে রান্না করব। আপনি রুমে গিয়ে রেস্ট নিন, আপনার শরীর এখনও অসুস্থ। কাল মাত্র তোমার বিয়ে হয়েছে আর আজই তুমি রান্নাঘরে এসেছো? এটা যদি পাড়া প্রতিবেশী দেখে তাহলে কি বলবে বলো তো? মানুষ কি বললো তাতে কিচ্ছু হবে না আম্মু, আপনি রুমে গিয়ে রেস্ট করুন। এরপর শাশুড়ি মা আর কিছু না বলে রুমে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বন্ধ করে মনে মনে বলি, আপনি তো জানেন না আম্মু, নতুন বউ হয়েও কাল সারা রাত মাটিতে শুতে হয়েছে। এইসব আমার অন্যায়েরই ফল। আমি সব কিছু সহ্য করব, যতই আঘাত করো আকাশ। তোমার মনে আমার ভালোবাসার ফুল আমি ফুটিয়েই ছাড়ব। তোমার বউ হয়ে এই বাড়িতে এসেছি, বের হতে হলে লাশ হয়ে যাব, তার আগে নয়। চোখের পানি মুছে রান্না করতে থাকি। মাছের খাবার দিয়ে আরও কিছুক্ষণ সেখানে থেকে বাসায় এসে দেখি ইরা খাটে শুয়ে আছে। কাছে গিয়ে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিই। ইরা কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেই। নবাব জাতির মতো এখানে শুয়ে আছিস কেন? খিদে পেয়েছে, গিয়ে খাবার নিয়ে আই যা। চোখের পানি মুছে উঠতে চেষ্টা করছি, কিন্তু কোমরে এতটাই ব্যথা পেয়েছি উঠতে পারছি না। অনেক কষ্টে উঠে গিয়ে খাবার নিয়ে রুমে আসতেই আকাশ আমার হাত থেকে খাবারের প্লেট নিয়ে খেতে শুরু করে। খাবার মুখে দিতেই বমি চলে আসার মতো অবস্থা। খাবারের প্লেট ইরার মুখে ছুঁড়ে মেরে বলি, রান্না করার সময় মন কোথায় থাকে তোর? ইচ্ছে করে তরকারিতে বেশি লবণ দিয়েছিস তাই না, যাতে আমি খেতে না পারি? আমি তো ঠিকমতোই রান্না করেছি। তবে আমি কি মিথ্যা বলছি? একটা কথা মনে রাখিস, আজকের পর যদি আবার এমন করিস তাহলে তোর গায়ে আমি হাত তুলতে বাধ্য হব। বলে উঠে ইরাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে রুম থেকে বের হতে গেলে আমার সামনে এসে বলে, কিরে, এত চেঁচামেচি করছিস কেন? কি হয়েছে? কি আর হবে আম্মু, কাজ করে এসে খাবার খেতে বসে দেখি তরকারিতে ইচ্ছে মতো লবণ দিয়ে রেখেছে। নবাবের বেটিকে বলে দাও, এ বাড়িতে থাকতে হলে সব কাজ ঠিকমতো করতে হবে, তা না হলে যেন বাপের বাড়ি চলে যাই। ছোট মানুষ আস্তে আস্তে শিখে নেবে, এতে রেখে যাবার কি আছে? ছোট মানুষও আমার থেকে 3 বছরের বড়, আর তুমি বলছো ছোট মানুষ? অবশ্য সারা জীবন তো গরিবের উপর অত্যাচার করে দিন পার করেছে, বাকি কাজ শেখার সময় পেয়েছে নাকি? বলেই রুম থেকে বের হয়ে চলে আসি হোটেলে নাস্তা করার জন্য। আকাশ চলে যাওয়ার পর শাশুড়ি মা আমার কাছে এসে বলে, কিছু মনে করো না মা, তোমার উপর রেগে আছে তাই এমন করছে। কিছুদিন যেতে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমি শাশুড়ি মাকে জড়িয়ে ধরে কান্না করে দিই। আমাকে কান্না করতে দেখে শাশুড়ি মা আবার বলে, এই পাগড়ি মেয়ে, কান্না করছো কেন? আচ্ছা, এখন গিয়ে গোসল করে এসো, একটু শুয়ে থাকো, সেই সকাল থেকে কাজ করছো। আমার কপালে চুমু দিতে গিয়ে আমার কপালের কাটার দাগ দেখে বলে, তোমার কপালেটা কিসের দাগ? কাটলো কি করে? তেমন কিছু না আম্মু, পড়ে গিয়েছিলাম তখন কেটে গেছে। আসো আমার সাথে আসো, আমি মলম লাগিয়ে দিচ্ছি। কতটা কেটে গেছে? লাগবে না আম্মু, এমনি ঠিক হয়ে যাবে। আম্মু বলে ডাকছো আর আম্মুকে মেয়ের কষ্টে পাশে থাকতে দিচ্ছ না মা? শাশুড়ি মাকে জড়িয়ে ধরি। ওনার ছেলের উপর এত অন্যায় করার পরেও উনি আমাকে নিজের মেয়ে মনে করেছে। সত্যি, আমি ছাড়া সবাই কতটা ভালো। এতদিন আব্বুর টাকার গরমে মানুষ থেকে অমানুষ হয়ে গিয়েছিলাম। এরপর শাশুড়ি মা আমাকে তার রুমে নিয়ে গিয়ে গরম পানি এনে কাটা জায়গা পরিষ্কার করে মলম লাগিয়ে দেয়। আমার চোখ থেকে পানি পড়ছে। শাশুড়ি মা বলে, কি হলো মা, কান্না করছো কেন? জ্বালা করছে ক্ষত স্থানে? না আম্মু, জ্বালা করছে না। জন্মের পর কখনো মায়ের ভালোবাসা কেমন হয় দেখিনি। আজ আপনার হাতের ছোঁয়া পেয়ে বুঝতে পেরেছি
মায়ের ভালোবাসা কেমন হয়? আমি আপনার বৌমা হতে চাই না, আমি মেয়ে হতে চাই আম্মু। হ্যাঁ মা, তুমি আজ থেকে আমার মেয়ে। এখন থেকে আর কাঁদবে না, আর আমার মেয়ের চোখে পানি দেখতে চাই না, বুঝেছো? হুম আম্মু, আমি একটু আপনার কোলে শুয়ে থাকি আম্মু। এতে অনুমতি নেওয়ার কি আছে? এসো মা, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নাস্তা করে বাসায় এসে আমার রুমে গিয়ে দেখি ইরা আমার কোলে শুয়ে ঘুমাচ্ছে। কিছু না বলে রুমে এসে শুয়ে আছি। দুপুরে ঘুম থেকে উঠে গোসল করে এসে খাবার খেয়ে উঠোনে দাঁড়িয়ে সায়না রবিনের সাথে কথা বলছি। তখন চেয়ারম্যান সাহেব এসে বলে, কেমন আছো বাবা? কাজ কেমন চলছে? ভালো আছি চেয়ারম্যান সাহেব, আর সব কিছু ঠিকঠাক। আপনি কেমন আছেন? এখনও চেয়ারম্যান সাহেব বলেই ডাকবে? তুমি এখন আমার মেয়ের জামাই, বাবা বলে ডাকবে। আচ্ছা, তাই বলবো। আসুন, ভিতরে আসুন। আচ্ছা, আমরা তাহলে যাই, বিকালে চলে আসিস। আচ্ছা, ঠিক আছে। তাহলে বিকেলে দেখা হচ্ছে। রবিন আর সায়ন চলে যায়। আমি চেয়ারম্যান সাহেবকে নিয়ে বাড়ির ভিতরে যেতেই ইরা এসে ওর বাবার পা ছুঁয়ে সালাম করে বলে, কেমন আছো আব্বু? আর এই সময় তুমি এখানে? তোকে খুব দেখতে ইচ্ছা করছিল, তাই চলে এলাম। কেমন আছেন বিয়ান সাহেবা? জি, ভালো আছি বিআই সাহেব, আপনি কেমন আছেন? ভালো আছি। কাল ইরা আর জামাই তাহলে আমাদের বাড়ি যাচ্ছে, এটাই বলতে এলাম। অবশ্যই যাবে। আসুন বসুন, আমি চা করে দিচ্ছি। ইরা যাও, আব্বুকে আমাদের রুমে নিয়ে যাও। ঠিক আছে আম্মু, এসো আব্বু। বলেই ইরা চেয়ারম্যান সাহেবকে নিয়ে আমাদের রুমে চলে যায়। আম্মু চা বানিয়ে ঘরে যা ছিল তাই নিয়ে যাই। কিছুক্ষণ কথা বলে চেয়ারম্যান সাহেব চলে যায়। ইরা আমাকে বলে, কাল কখন যাব? বাপের বাড়ি যাওয়ার জন্য তর সইছে না দেখছি। তবে ভাবিস না, আমি ওখানে গেলে তুই আমাকে তোর ইশারায় নাচাতে পারবি। আমি তো শুধু জানতেই চাইলাম তুমি এত রুট ব্যবহার করছো কেন? তোর সাথে ফালতু কথা বলার কোনো ইচ্ছে নেই। আমার সামনে থেকে যা তো। বলে ইরাকে সামনে থেকে সরিয়ে রুম থেকে বের হয়ে পুকুর পাড়ে চলে আসি। রবিনার সায়ন বসে বসে সিগারেট খাচ্ছে। আমি সায়নের হাত থেকে সিগারেট নিয়ে খেতে থাকি। সায়ন বলে, কিরে, তোর শ্বশুর কি বলল? কাল ইরাদের বাসায় যেতে বলল। 5 মিনিটের রাস্তা তোর শ্বশুর বাড়ি, তা কখন যাবি? আমি রাতে যাব, ইরাকে সকালে দিয়ে আসবো। আচ্ছা, মাছ আরও বাড়ালে কেমন হয়? এখন থাক, পরে মাছের খাবার কেনার টাকা শর্ট পড়ে যাবে। হুম, ঠিকই বলেছে। এখন থাক আকাশ। আচ্ছা, ঠিক আছে, তোরা থাক, আমাকে একটু বাজারে যেতে হবে। বলেই সেখান থেকে উঠে বাজারে এসে ইরাকে কষ্ট দেওয়ার জন্য ছোট ছোট পুঁটি মাছ আর কিছু সবজি নিয়ে বাসায় এসে দেখি ইরা উঠানে বসে পেয়ারা খাচ্ছে। আমি কাছে গিয়ে বাজারের ব্যাগটা দিয়ে বলি, এখানে মাছ আছে আর সবজি আছে। ঠিক আছে, আমি মাছগুলো কেটে রাখছি। তাহলে কি মাছ এনেছি তোর বাপের বাড়ি পাঠানোর জন্য? কথা বলতে না পারলে যেন পেটের ভেতরে শয়তান ঘরে। বলেই আমি রুমে চলে আসি। এত বড় ফাজিলের ফাজিল, ভালো একটা কথা বললাম তাও বকে চলে গেল। শয়তান কুত্তা হারামি একটা। আকাশকে মনে মনে বকতে বকতে মাছ নিয়ে রান্নাঘরে গিয়ে মাছ দেখে আমার মাথা ঘুরতে থাকে। এত ছোট মাছ কাটবো কী করে? ইচ্ছে করে আমাকে অপদস্থ করার জন্য এমনটা করেছে। কী আর করব, কোনো রকমের মাছ কেটে ধুয়ে আম্মু আর আমি রান্না শেষ করি। রাতের খাবার খেয়ে রুমে শুয়ে আসি। ইরা পাশে এসে দাঁড়িয়েছে। এখানে সং সেজে না দাঁড়িয়ে থেকে নিচে গিয়ে শুয়ে পড়। ভুল করেও আমার পাশে শোয়ার স্বপ্ন দেখিস না। আকাশ, আর কতটা কষ্ট দেবে আমাকে? একদিন কষ্ট সহ্য করে এই অবস্থা। আর আমাকে যে একটা বছর কষ্ট দিয়েছিস, এমন কোনো দিন চাইনি যেদিন তুই আমাকে মেরে আমার শরীর থেকে রক্ত বের করিসনি। সবে তোর শুরু। আমাকে যতটা আঘাত করেছিস, ঠিক প্রতিটি আঘাত আমি তোকে ফিরিয়ে দেব। তুমি আমাকে যতই আঘাত দাও, আমার ভালোবাসা তোমার প্রতি একটুও কমবে না। তোমাকে ভালোবেসে যদি মরতে হয় আমি তাও হাসি মুখে বরণ করব। কাটার আঘাত দাও বা ফুলের পাপড়ি দাও, আমি বাকিটা পথ তোমার পাশেই চলবো। ভালোবাসার আগুনে যদি জ্বলতে হয় জ্বলবো। আমার এই বুকটা চিরে তখনও দেখবে শুধু তোমারই নাম লেখা থাকবে। তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি পাগল। তোমাকেও একদিন আমাকে ভালোবাসতেই হবে। হয়ে গেছে ডায়লগ দেওয়া তোর। আমার ঘুম আসছে,
কানের কাছে আর ঘ্যান ঘ্যান করিস না বলে আমি পাশে ফিরে শুয়ে পড়ি। ইরা নিচে বিছানা করে শুয়ে পড়ে। পরের দিন সকালে ইরাকে ওর বাপের বাসায় রেখে আমি কাজে চলে যাই। এভাবে দেখতে দেখতে কেটে যায় একটা বছর। রাতে উঠোনে দাঁড়িয়ে আছি, আম্মু পাশে এসে দাঁড়াই। কিছু কি বলবে আম্মু? এভাবে আর কতদিন থাকবি বাবা? অনেক তো হলো, নিজে কষ্ট পাচ্ছিস আর মেয়েটাকেও কষ্ট দিচ্ছিস। তুমি বলো আম্মু, এখন আমার কি করা উচিত? আমি যে চাইলেও ইরার দেওয়া আঘাতগুলো ভুলতে পারছি না। তুই তো মেয়েটাকে কম কষ্ট দিসনি। থালা দিয়ে মেয়েটার উপর পানি ছুঁড়ে মেরেছিস, গরম ভাতের প্লেট মেয়েটার মুখে ছুঁড়ে মেরেছিস। এই 1 বছর তুই কি একটা দিনও এমন গেছে তুই মেয়েটাকে কষ্ট না দিয়ে থাকছিস? এটা ভুলে যাস না আকাশ, যেদিন ইরা টাকা দিয়েছিল বলেই আজ আমি বেঁচে আছি। আমার কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে আছি। আম্মু কাঁধে হাত রেখে আমার দিকে ঘুরে বলে, যা হয়েছে সব ভুলে গিয়ে নতুন করে জীবনটা শুরু কর। এবার ইরামাকে আপন করে নে। আমি তোদের সুখী দেখে মরতে চাই। আম্মু তুমি ঠিক বলেছ। অনেক হয়েছে এই মান অভিমান। আজও আমি সব অভিমানের পালা শেষ করে দেব। বলে আম্মুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে রুমে এসে দেখি ইরা ব্যাগে জামা কাপড় গোছাচ্ছে। ব্যাগ ভরছো কেন? এত রাতে কোথায় যাবে? আমি হেরে গেছি, হেরে গেছে আমার ভালোবাসা। আমি বুঝে গেছি আমার অন্যায়গুলো তুমি কখনো ক্ষমা করতে পারবে না। তাই শুধু শুধু আর তোমার জীবনে থেকে তোমাকে বিরক্ত করতে চাই না। কাল সকাল হলেই আমি আমার বাসায় চলে যাব। তবুও তুমি ভালো থেকো। কোথাও যাওয়া হচ্ছে না তোমার? কেন থাকবো আমি? কোন অধিকারে থাকবো? তুমি তো আমাকে ভালোবাসো না, আর কখনো বাসবেও না। মনে মনে ভালোবাসি, মুখে বলতে পারি না। কাছে কাছে কত থাকি তুমি দেখেও দেখো না। ভালোবাসি কত তোমায় জানে আমার হৃদয়। আমি তোমাকেই ভালোবাসি। আকাশের কথা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আকাশ আমার কাছে এসে আমার চোখের পানি মুছে কপালে চুমু দিয়ে আমাকে জড়িয়ে ধরে। বুকের ভেতর উথাল পাথাল ঢেউ শুরু হয়ে যায়। আকাশের ছোঁয়া পেয়ে মনে হচ্ছে কতদিন পর আজ মরুভূমিতে বৃষ্টি হয়েছে। আমিও শক্ত করে আকাশকে জড়িয়ে ধরি। আকাশ বলে, আই অ্যাম সরি, ভুল হয়ে গেছে আমার। প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে গেছিলাম। তবে তোমাকে কষ্ট দিয়ে তোমার চেয়ে বেশি কষ্ট আমি পেয়েছি। আর কখনো এমন হবে না। এখন থেকে আমাদের মাঝে শুধু ভালোবাসা থাকবে। আই এম সরি আকাশ। আজ থেকে আমি তোমার লক্ষ্মী বউ হয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। আমিও এমনই তোমার মতোই চাই। নিজেকে চেয়েছি সাজাতে তোমার চাই। ইচ্ছে যে তুমি ছাড়া কিছুই আমি আর বুঝি না। যখন ওই দেখেছি চেয়েছি তোমার ওই একটু সারা। বুঝিনি ফিরেও দেখিনি আমি যে তোমার জন্য পাগল পারা। আমার চুলোয় তোমার ভুলোই হয়েছে মাখামাখি। আচ্ছা, আজকে আমরা আমাদের বাসরাত পালন করতে পারি? এরা লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে, আগে প্রপোজ করো, তাহলে হবে। তুমি আমায় একবার ভালোবেসে দেখো। আমিও হতে পারি ইতিহাসে লেগে থাকা প্রেমিকের কাব্য। আমার জন্য কিছু অল্প এঁকে দাও আকাশের নীলে। বলে দাও একবার, আমার জন্য অপেক্ষায় ছিলে। আমিও তোমার ভালোবাসায় হতে পারি ঘুম ভাঙা বাতাসে সাদা মেঘের দল। আমাকে একটু ভালোবেসে দেখো, শুধু তোমাকেই ভালোবাসবো। আই লাভ ইউ আমার সিনিয়র রাগি বউ। আমি আকাশের সামনে বসে শক্ত করে জড়িয়ে ধরি। কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে দরজা বন্ধ করে এসে কপালে চোখে চুমু দিয়ে ঠোঁট এক করে দিই। এরপর ইরাকে নিয়ে আমি আমার নতুন জীবনের রঙিন স্বপ্নে হারিয়ে যাই একে অপরের মাঝে। এবার তো চোখ বন্ধ করুন আপনারা, লজ্জা পাবেন তো। 1 বছর পর বাসরাত হচ্ছে, কত কিছু হবে বুঝে নিন। আর না বুঝলে বাসায় বলে বিয়েটা করে নিন, তবে বুঝবেন এখানে কি হচ্ছে। তবেই বুঝবেন এখানে কি হচ্ছে। এবার আসছি, টাটা বাই বাই। আর হ্যাঁ, কেমন লাগলো গল্পটা অবশ্যই জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।